শোনো, তো আমরা কত করেছিলাম আপ টু সেল মেমব্রেন। আজকে যেটা শুরু করছি দ্যাট ইজ সেল ওয়াল, রাইট? সেল ওয়াল, সেল ওয়াল ইজ আ রিজিড স্ট্রাকচার। সেল মেমব্রেন যেমন একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার ছিল, সেল ওয়ালটা কি কাইন্ড অফ রিজিড স্ট্রাকচার, শক্তযুক্ত, তাই তো? এই যে সেল ওয়াল কাদের কাদের থাকে, সেল ওয়াল প্রেজেন্ট অল, অনলি নয়, অল প্ল্যান্ট সেল, অল ফাঙ্গাস, অল অ্যালগি অ্যান্ড সাম প্রোটিস্ট। সাম প্রোটিস্ট, ফাঙ্গাস হচ্ছে হেটেরোটপস। তো এই সেল ওয়াল কাদের কাদের থাকে? সেল ওয়াল থাকলো অল প্ল্যান্ট সেল, রাইট? যতগুলো প্ল্যান্ট সেল আছে সবার মধ্যে আমরা কি পাবো? সেল ওয়াল পাবো। ফাঙ্গাস, ফাঙ্গাস পাবো, যত ফাঙ্গাস আছে তার বডিতে একটা সেল ওয়াল আছে। অ্যালগি, অল অ্যালগি হ্যাভ সেল ওয়ালস অ্যান্ড সাম প্রোটিস্ট হ্যাভ সেল ওয়ালস, রাইট? কারণ প্রোটিস্ট মধ্যে প্রোটোজোয়া পড়ে, প্রোটোজোয়া গুলো হচ্ছে অ্যানিমেলের মতো বিহেভ করে, সেখানে সেল ওয়াল থাকে না। কিন্তু আমি যদি ডায়াটমস চলে যাই, আমি যদি ইউগ্লিনা চলে যাই, আমি যদি ক্রাইসোফাইটস চলে যাই, এগুলোর মধ্যে আমি কি দেখতে পাবো? সব সেল ওয়াল আছে, বুঝেছো? ডায়নোফ্লাজেলেট গ্রুপ আমরা পড়বো ওগুলো। তার মানে আমাদের এইটুকু জানতে হবে সেল ওয়াল কোথায় থাকে। সেল ওয়াল অল প্ল্যান্টস, ফাঙ্গি এন্ড অ্যালগি এন্ড সাম প্রোটিস্ট। থাকে না কাদের? অ্যানিমালস দের সেল ওয়াল থাকে না। বাট এই যে সেল ওয়াল ডিফারেন্ট গ্রুপে দেখতে পাচ্ছিস, এদের কিন্তু কম্পোজিশন আলাদা, রাইট? যেমন প্ল্যান্ট সেলে সেল ওয়ালের মধ্যে কি থাকবে? সেলুলোজ, হেমি সেলুলোজ, এটা হচ্ছে মেন কম্পোনেন্ট, ঠিক আছে? প্ল্যান্ট সেলের মধ্যে কি পাবো? সেলুলোজ এন্ড হেমি সেলুলোজ দ্য মেন কম্পোনেন্ট। ফাঙ্গাসের মধ্যে ফাঙ্গাল কাইটিন পাবো, সব ফাঙ্গাস, সাম প্রোটিস্ট। এন্ড অ্যালগির মধ্যে আমরা কি পাবো? ভেরিয়াস কাইন্ড অফ সুগার রয়েছে, যেমন কি, হ্যাঁ, ব্যাকটেরিয়া ছেড়ে গেছি। ব্যাকটেরিয়া তো আগে পড়ে ফেলেছি, ব্যাকটেরিয়া তো থাকবেই, আগে তো পড়ে ফেলেছি। অল ব্যাকটেরিয়া অলসো হ্যাভ সেল ওয়াল। এখানে মেন কম্পোনেন্ট কি ছিল? পেপটাইডোগ্লাইকেন ছিল, এটা আগের দিন আমরা পড়েছি। তো অল প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, এদের মধ্যে আমরা কি পাচ্ছি? সেল ওয়াল পাচ্ছি। সব প্রোটিস্টের মধ্যে সেল ওয়াল পাচ্ছি, সেলুলোজ, হেমিসেলুলোজ। ফাঙ্গাসের মধ্যে হচ্ছে ফাঙ্গাল কাইটিন থাকবে, ঠিক আছে? আবার অ্যালগির মধ্যে অনেক কিছু থাকবে, যেরকম ক্যালসিয়াম কার্বনেট পাবো অ্যালগির মধ্যে, পাবো হুম, পাবো, ওখানে থাকে। অ্যালগির মধ্যে থাকবো ম্যানএন্স, গ্যালাকটেন্স, এগুলো থাকবে। যেমন এখানে এন সেটা তো দিয়েছে, এখানে যদি পরিষ্কার করে তুই দেখিস, এইখানে দেখ, এই যে দেখ সেলুলোজ, দেখো এখানে দেখেছো? সো অ্যালগি সেল ওয়ালের মধ্যে কি রয়েছে? অ্যালগি হ্যাভ সেল ওয়াল, রাইট? মেড আপ অফ সেলুলোজ, গ্যালাকটেন্স, ম্যানএন্স এন্ড ক্যালসিয়াম কার্বনেট, দেখতে পেয়েছো? ক্যালসিয়াম কার্বনেট থাকবে, কিছু সুগার থাকবে, তার নাম হচ্ছে সেলুলোজ তো থাকবেই, এছাড়াও গ্যালাকটেন্স এন্ড ম্যানএন্স অলসো থাকবে। তার মানে এখানে কি কি পাচ্ছি? এখানেও সেলুলোজ থাকবে, গ্যালাকটেন্স পাবে, ম্যানএন্স পাবে, ক্যালসিয়াম কার্বনেট পাবো। এগুলো ক্যালসিয়াম কার্বনেট, এটা মিনারেল। গ্যালাকটেন্স, ম্যানএন্স, এগুলো সব সুগার, কার্বোহাইড্রেট, টাইপস অফ সুগার, এগুলো সব কার্বোহাইড্রেট। আর প্রোটিস্টার মধ্যে থাকছে সিলিকা পাবে, প্রোটিস্টার মধ্যে সিলিকা দিয়ে তৈরি, বুঝেছো? এইগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্ট। ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে আমরা এটা পাচ্ছি, বাট এদের কম্পোজিশন আলাদা হচ্ছে। এই সেল ওয়াল কি করে? একটা অর্গানিজমকে কি করে? রিজিডিটি প্রোভাইড করে। এই সেল ওয়াল কি করছে? প্রোটোপ্লাজমকে ব্যারিয়ার, প্রোটোপ্লাজমকে মানে বাইরে থেকে প্রোটেকশন দিচ্ছে। যাদের সেল ওয়াল থাকবে তাদের সেল বাস্ট করানো খুব চাপ, সেল বাস্ট হয় না যেন, মানে ভেঙে যায়। এরকম প্ল্যান্ট সেল। আর একটা আরবিসি, আরবিসি মানে হচ্ছে অ্যানিমাল সেল, রেড ব্লাড সেল। সো রেড ব্লাড সেলকে আমি নর্মাল জলে ফেলে দিলে কি হবে?
বাস্ট করে যাবে। কেন বাস্ট করে যাবে? কারণ ওর মধ্যে জলের কনসেন্ট্রেশন হচ্ছে অনেক কম রেসপেক্ট টু বাইরের জল, জল ঢুকে যাবে, ফুলে উঠবে, দ্যাট ইজ এন্ডোঅসমোসিস হবে, বাস্ট করে যাবে। কিন্তু তুই একটা সেল ওয়াল, মানে একটা সেল, প্ল্যান্ট সেলকে ফেলে দিলে সেলটা বাস্ট করবে না। প্লাজমোলাইসিস বা ডিপ্লাজমোলাইসিস হবে, মানে তার ভেতর থেকে প্লাজমা বেরিয়ে আসতে পারে, সাইটোপ্লাজম বেরোতে পারে, ঢুকতে পারে, কিন্তু জল বেরোতে পারে, ঢুকতে পারে, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হবে, যেহেতু বাইরে একটা রিজিড ওয়াল রয়েছে। এবার হচ্ছে এই যে সেল ওয়াল, এটা ডায়াগ্রাম আমরা ড্র করি। সেল ওয়াল এখানে আমরা মেনলি কাকে ফোকাস করে পড়বো? প্ল্যান্ট সেল ওয়াল। প্ল্যান্ট সেল ওয়ালটাকে ফোকাস করে পড়ছি। সেল ওয়ালের তিনটে লেয়ার হয়, তিনটে লেয়ার। ডায়াগ্রামটা একটু আটকে যাও, আমি আঁকি তারপর আঁকবো, কারণ একটু মোছামুছিও করবো। দেখো এদিকে দেখো, এটা হচ্ছে দুটো প্ল্যান্ট সেল, রাইট? এটা একটা সেল, এটা একটা সেল, দুটো প্ল্যান্ট সেলস। তো প্ল্যান্ট সেলস গুলো জেনারেলি, আমি যদি এখানে একটা বক্স করে দিলাম, হেক্সাগোনাল একটা সেল, এটা একটা প্ল্যান্ট সেল, এটা একটা প্ল্যান্ট সেল। আমি জাস্ট কোন এরিয়াটাকে ফোকাস করেছি? এই জায়গাটাকে ফোকাস করেছি, রাইট? হেক্সাগোনাল হতে পারে, ওভাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি জাস্ট এই জায়গাটাকে ফোকাস করেছি। এই জায়গাটা ফোকাস করে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্ল্যান্ট সেল, তার বাইরের যে রিজিড লেয়ারটার নাম কি? সেল ওয়াল। এই রিজিড ওয়ালটা ফার্স্ট কে সেল থিওরিতে বলেছিল? কে পেয়েছিল? সোয়ান। সোয়ান তো জুওলজিস্ট ছিল, স্লাইডের। তো এইবার এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা আবার ফার্স্ট কে দেখেছিল আন্ডার মাইক্রোস্কোপ? রবার্ট হুক। ডেথ সেলের মধ্যে ওটাই দেখেছিল। তো এই যে সেল ওয়াল, সেল ওয়াল বেসিক্যালি তিনটে লেয়ার আছে। হাউ মেনি লেয়ার্স আর দেয়ার? দেয়ার আর থ্রি লেয়ার্স। কোন কোন তিনটে লেয়ার আছে দেখো। এইখানে ইয়েলো কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? প্রাইমারি সেল ওয়াল। তার মানে ইয়েলো কালার লেয়ারটাকে আমরা কি বলছি? প্রাইমারি সেল ওয়াল। তার বাইরের দিকে যে লেয়ারটার নাম হচ্ছে মিডিল ল্যামিলা। এটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? মিডিল ল্যামিলা, যেটা ডটেড 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 কিছু স্ট্রাকচার দিয়েছি। এবং ভেতরে গ্রিন কালার একটা মোটা লেয়ার রয়েছে, তাকে আমরা কি বলছি? সেকেন্ডারি সেল ওয়াল। দ্যাট ইজ সেকেন্ডারি সেল ওয়াল। তার মানে আমি যদি বলি যে তোমাকে সেল ওয়ালের কটা পার্ট, দেয়ার আর থ্রি পার্ট বা থ্রি লেয়ার। ফ্রম আউটসাইড যদি বলি, মিডল ল্যামিলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে আউটার লেয়ার নাম কি? মিডল ল্যামিলা। মিডল লেয়ারের নাম কি? প্রাইমারি সেল ওয়াল। ভেতর লেয়ারটার নাম কি? ইনার মোস্ট লেয়ার, দ্যাট ইজ সেকেন্ডারি সেল ওয়াল। এইবার এই সেকেন্ডারি সেল ওয়ালেরও তিনটে সাব লেয়ার আছে, দেখ আমি তিনটে সাব লেয়ার এখানে করেছি। সেকেন্ডারি সেল ওয়াল ওয়ান, SC2 অ্যান্ড SC3। বুঝতে পেরেছো? SC1, 2 and 3। প্রিন্ট করে দিয়ে একটু বুঝতে সুবিধা হবে। So this one is SC1, this one is SC2, and this one is SC3। তারপরে সেকেন্ডারি সেল ওয়ালের আবার তিনটে সাব লেয়ার আছে। কটা সাব লেয়ার আছে? তিনটে। সেটা কিন্তু প্রাইমারি সেল ওয়ালে আমরা পাচ্ছি না। পাচ্ছি কোথায়? অনলি ইন দা সেকেন্ডারি সেল ওয়াল। এবার এই সেকেন্ডারি সেল ওয়াল এন্ড প্রাইমারি সেল ওয়াল তবে ডিফারেন্স। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দা প্রাইমারি এন্ড সেকেন্ডারি সেল ওয়াল? চলো আমরা নোট করি। প্রাইমারি সেল ওয়াল আর সেকেন্ডারি সেল ওয়াল, এদের বেসিক ডিফারেন্স দেখো। যদি আমি পজিশন দেখি, প্রাইমারি সেল ওয়াল কোথায় ছিল? মিডল লেয়ার অফ দ্য সেল ওয়াল।
সেকেন্ডারি সেল ওয়ালটা কোথায় ছিল? ইনার মোস্ট লেয়ার। তার মানে আমরা বলতে পারি প্রাইমারি সেল ওয়াল হচ্ছে মিডল লেয়ার অফ সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়ালটা কি? ইনার মোস্ট লেয়ার অফ সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল হচ্ছে থিন। প্রাইমারি সেল ওয়াল কি হবে? থিন হবে। সেকেন্ডারি সেল ওয়াল কি হবে? ঠিক হবে। লিখতে হবে না তো? আরে কি বাড়িতে লিখে দিয়েছ বাবা নাকি? আচ্ছা, বুঝবি, বোঝার সঙ্গে লেখাটাও নোট কর। সো প্রাইমারি সেল ওয়ালটা কি হচ্ছে? থিন হয়। সেকেন্ডারি সেল ওয়াল কি হবে? ঠিক হবে। কারণ ডায়াগ্রামে দেখতে পাচ্ছিস এই ইয়েলো কালারটা কি পাতলা, বাইরের দিকে রয়েছে এটা, আর ভেতরে গ্রিন কালারটা কি অনেক মোটা, বিকজ ইট হ্যাজ থ্রি সাব লেয়ার। এর মধ্যে তিনটে সাব লেয়ার পাচ্ছি। তো প্রাইমারি সেল ওয়ালের কোনো সাব লেয়ার আছে? নো সাব লেয়ার। সেকেন্ডারি সেল ওয়ালের সাব লেয়ার আছে? থ্রি সাব লেয়ার আছে, রাইট? এই যে প্রাইমারি সেল ওয়াল, যেটা ইয়েলো কালার, এটা ডিভাইডিং কন্ডিশন, লিভিং। বাট সেকেন্ডারি সেল ওয়াল হচ্ছে ডেড কম্পোনেন্ট দিয়ে তৈরি। সো প্রাইমারি যেটা হচ্ছে এটা হচ্ছে কি লিভিং, আর এটা কি ডেড কম্পোনেন্ট দিয়ে তৈরি। প্রাইমারি সেল ওয়াল লিভিং হচ্ছে বলে ইট ক্যান ডিভাইড, বাট সেকেন্ডারি সেল ওয়াল কি নট ডিভাইড, ক্যান ডিভাইড। আর এটা কি নট ডিভাইডেড হবে না। সাইটোকাইনিনটা আলাদা, সেটা হরমোন। তো সাইটোকাইনিন, অক্সিন সবাই হেল্প করে, অনেকেই আছে গ্রোথ হরমোন। তো এইটুকু বেসিকটা বুঝতে পারলাম। তাহলে প্রাইমারি সেল ওয়াল কোথায় থাকছে? মিডলে। সেকেন্ডারি সেল ওয়াল কোথায় থাকছে? ইনারমোস্ট লেয়ার। প্রাইমারি সেল ওয়াল কি হবে? থিন হবে, পাতলা হবে। সেকেন্ডারি সেল ওয়াল কি হবে? ঠিক হবে। প্রাইমারি সেল ওয়ালে কোনো সাব লেয়ার নেই। সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে তিনটে সাব লেয়ার আছে। প্রাইমারি সেল ওয়াল লিভিং এন্ড ডিভাইডিং, বাট সেকেন্ডারি সেল ওয়াল হচ্ছে ডেড এন্ড নন ডিভাইডিং। যেহেতু এবার প্রাইমারি সেল ওয়ালের কম্পোনেন্ট কি? সেলুলোজ পাবো। এখানে কি পাবো? সেলুলোজ পাবো এন্ড হেমি সেলুলোজ পাবো। এখানে কি পাবো? এখানেও সেলুলোজ প্লাস সেলুলোজ ছাড়াও কি পাবো? ডেথ কম্পোনেন্ট হিসেবে এখানে আমরা পাবো লিগনিন। সো লিগনিন এমন একটা কম্পোনেন্ট যেটা কোনো ডেথ সেলের ডেথ কম্পোনেন্টে থাকে, লিগনিফাই করে দেয়, সলিড করে, মোটাসোটা করে দেয়। হ্যাঁ, স্কেল কেমন থাকে? স্কেল কেমনটা কি? টিস্যু। কি বুঝলি শিশু? আমরা বলছি সেল। সেল দিয়েই তো টিস্যু তৈরি হবে। সো লিগনিফাইড হয়, লিগনিন জমা হয় এখানে। ঠিক আছে? তো এই গেল বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি সেলুলার, মাথায় ঢুকলো। এবার ইনার মোস্ট নয়, বাইরের দিকে যদি আমরা দেখি আউটার মোস্ট সেলুলারের নাম কি হবে? আউটার মোস্ট সেলুলার কে? মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলায় এক ধরনের ইনঅর্গানিক মেটেরিয়াল থাকে, ক্যালসিয়াম পেকটেট। ইজ ভেরি ইম্পর্টেন্ট এই টার্মিনোলজিটা, ক্যালসিয়াম পেকটেট। এটা কোথায় থাকবে? এই মিডল ল্যামেলায়। কোশ্চেন আসবে, নেম ওয়ান ইনঅর্গানিক ম্যাটেরিয়াল প্রেজেন্ট উইথিন দ্য মিডল ল্যামেলা। একটা মিডল ল্যামেলায় থাকা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের নাম বলো। ক্যালসিয়াম পেকটেট রিচ থাকে এর মধ্যে, এই মিডল ল্যামেলায়, বুঝেছো? এইবার মাঝখানে একটা ব্রিজ রেখেছি, দেখেছো? দ্যাট ইজ প্লাজমোডেসমাটা। সো প্লাজমোডেসমাটা অনলি প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলে প্লাজমোডেসমাটা থাকবে না। ইটস এ সাইটোপ্লাজমিক ব্রিজ বিটুইন টু অ্যাডজাসেন্ট প্ল্যান্ট সেল। দুটো প্ল্যান্ট সেলের মাঝখানে একটা সাইটোপ্লাজমিক ব্রিজ তৈরি করেছে, যাতে একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের সঙ্গে যেতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে, বুঝেছো? হাওড়া আর কলকাতা মাঝখানে যে ব্রিজ গুলো আছে, এগুলো সব সাইটোপ্লাজমিক ব্রিজ, এপার ওপারের মতো, বুঝেছো? এগুলো সব প্লাজমোডেসমাটার মতো আর এটাও প্লাজমোডেসমাটা কোথায় পাবো? প্ল্যান্ট সেলে পাবো। অ্যানিমেল সেলে কোনো প্লাজমোডেসমাটা থাকবে না। ইনস্টিড অফ প্লাজমোডেসমাটা অ্যানিমেল সেলে কি থাকে? ডেসমোজোম। অ্যানিমাল সেলে সেল মেমব্রেনে কি দেখতে পাবো? ডেসমোজোম। বাট তাহলে এটা নোট করে রাখবে, কম্পিটিশনে আসে যে প্লাজমোডেসমাটা কোথায় পাচ্ছি? যদি তোকে এরকম দেয় প্লাজমোডেসমাটা ইজ দ্য প্ল্যান্ট সেল, তো
অ্যানিমেল সেল হলে কি থাকবে সেই জায়গায়? ডেসমোজোম। মাথায় ঢুকলো? প্লাজমোডেসমাটা যদি আমার প্ল্যান্ট সেল বলি, সেই জায়গায় অ্যানিমেল সেলে কি বলবো? ডেসমোজোম, বিকজ অ্যানিমেল সেলে কোনো প্লাজমোডেসমাটা থাকে না। ক্লিয়ার হলো এইটুকু? তো এটা গেল বেসিক্যালি প্ল্যান্ট সেল ওয়াল। তো এই সেল ওয়ালের বেসিক কাজ কি? এ তোকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। কাকে? প্ল্যান্টকে। ইট প্রোভাইড দ্য মেকানিক্যাল সাপোর্ট, ইট প্রোভাইড দ্য রিজিডিটি, ট্রান্সপোর্টে হেল্প করছে। কিভাবে? ওই সাইটোপ্লাজমিক ব্রিজ দিয়ে। তাই তো? তো চলো আমরা একটু দেখি এনসিইআরটি কি লিখেছে। এনসিইআরটি ধরে ধরেই পড়বো আমরা। সেল ওয়ালে কি বলছে দেখো। বলছে নন লিভিং রিজিড স্ট্রাকচার কল্ড সেল ওয়াল। নন লিভিং কেন? মোস্ট অফ দা পার্ট কি আছে? নন লিভিং। কোনটা? সেকেন্ডারি ওয়ালটাই সব থেকে বেশি মোটা। দ্যাট ইজ ওয়াই সেকেন্ডারি ওয়ালের পার্টটাই নন লিভিং। ফর্মস আউটার কভারিং অফ দা প্লাজমা মেমব্রেন। তাহলে ভেতরের দিকে কি রাখছে? প্লাজমা মেমব্রেন। আমরা ডায়াগ্রামেও দেখলাম ভেতরে ছিল প্লাজমা মেমব্রেন অফ ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্টস। Cell wall not only gives shape to the cell, it protects the cell from the mechanical damage and infection. মেকানিক্যাল ড্যামেজ, বাইরে থেকে কোনো স্ট্রেস এলো, ধাক্কা লাগলো, ওই মেকানিক্যাল স্ট্রেস থেকে বাঁচায় কে? এই সেল ওয়াল। ইট অলসো হেল্পস ইন সেল টু সেল ইন্টারাকশন। কেন? এই যে প্লাজমোডেসমাটা বলেছিলাম, এটা দিয়ে সেল টু সেল কি করবে? ইন্টারাকশন করবে। এন্ড প্রোভাইডস দ্য ব্যারিয়ার টু আনডিজায়ারেবল মাইক্রোঅর্গানিজম। সবকিছু যেন ঢুকে, যদি তোর দরজা সবসময় খোলা থাকে, সবকিছু যদি পাস করতে পারে, অনেক কিছু জিনিসপত্র ঢুকে যাবে। কিছুটা যদি ব্যারিয়ার রাখা যায় তাতে প্রোটেকশন দেবে। বুঝেছো? সেল ওয়াল কিন্তু ফ্রিলি পারমিয়েবল, এনিথিং ক্যান পাস থ্রু ইট। মানে তুই সলিড, লিকুইড সব পাস করতে পারে সেল ওয়াল। সেল ওয়াল ইজ ফ্রিলি পারমিয়েবল। এবার দেখো অ্যালগি হ্যাভ সেল ওয়াল, তার মধ্যে কি আছে? একটু আগেই বলেছিলাম আমরা কি রয়েছে। সেলুলোজ, গ্যালাকটেন্স, ম্যানেন্স, মিনারেলস হিসেবে ক্যালসিয়াম কার্বনেট। হোয়াইল দ্য প্ল্যান্ট এর মধ্যে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিনস। এটা কোথায় থাকবে? প্ল্যান্ট সেল ওয়াল। তাহলে তোকে যদি কম্পোজিশনাল ডিফারেন্সের দুটো স্টেটমেন্ট দিয়ে দেয়, ফার্স্ট স্টেটমেন্ট ওয়ান বললো যে অ্যালগি হ্যাভ সেল ওয়াল and that composed or made up of by cellulose, galactans, mannans, pectins and proteins. ভুলে যাবে। মাথায় ঢুকলো? পেকটিনস, প্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো কোথায় থাকছে বলবে? প্ল্যান্ট সেল ওয়াল। তাহলে কম্পোজিশন এখানে ক্লিয়ার হলো। এখানে ফাঙ্গাস সেল ওয়ালের কম্পোজিশন বলেনি, কিন্তু আমি তোমাকে লিখিয়ে দিলাম ফাঙ্গাসে মেইনলি কি থাকে? কাইটিন থাকে। ফাঙ্গাল কাইটিন দিয়ে তৈরি। The cell wall of young plant cells, that is primary cell wall. যখন প্ল্যান্ট সেলটা ইয়াং কন্ডিশনে থাকে, ডিভাইডিং কন্ডিশনে থাকে, তখন কি থাকে? প্রাইমারি সেল ওয়াল থাকে। এবার এই প্ল্যান্ট সেল ওয়ালটা যখন, মানে প্ল্যান্টটা একটা সেলের, আমরা প্ল্যান্ট গ্রোথে পড়বো যে এই হচ্ছে একটা সেল, রাইট? এই যে সেলটা, তার তিনটে ফেজ, লাইফে তিনটে ফেজ। ফার্স্ট ইজ দ্য সেল ডিভিশন, মানে একটা সেল থেকে দুটো সেল তৈরি হওয়া। এটা কি বলবো? একটা সেল থেকে এখন দুটো সেল তৈরি হবে, তাহলে সেল ডিভিশন। সেকেন্ড কি হবে? সেল ইলংগেশন, সেলটা সাইজে বাড়বে। এই সেলটা কি হবে? সাইজে বাড়বে। এন্ড থার্ড স্টেজ হচ্ছে সেল ম্যাচুরেশন বা ডিফারেন্সিয়েশন স্টেজ। তাহলে সে প্রথমে তিনটে ফেজ লাইফে প্ল্যান্ট সেল কি কি পড়লাম? ফার্স্ট হচ্ছে সেল ডিভিশন, দ্যাট ইজ ডিভাইডিং কন্ডিশনে থাকবে। তারপরে সেল ইলংগেশন, বাড়ছে দেখো মাম্মি হরলিক্স টরলিক্স কে বাড়া হচ্ছে, মানে সেল ইলংগেশন, সাইজে বাড়ছে। আর কি হচ্ছে? সেল ম্যাচুরেশন হবে, দ্যাট মিনস সেল ডিফারেন্সিয়েট করবে। এই যে সেল ইলংগেশন আর তার আগের কন্ডিশন কি ছিল? সেল ডিভিশন। ডিভিশন কন্ডিশনে মেনলি প্রাইমারি সেল ওয়াল থাকে। সেলটা যখন ইলংগেট হয়ে ফার্দার এটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখনই তোর সেকেন্ডারি সেল ওয়াল অ্যারাইজ করে। ম্যাচিওর হচ্ছে মানে কি? তার আর ডিভিশন করার দরকার আছে? দরকার নেই। ম্যাচিওর হচ্ছে মানে সে রিজিড হয়ে যাবে, তার আর ডিভিশন করার দরকার পড়ছে না। এই জন্য সেকেন্ডারি সেল ওয়াল কখন পাবো? ইন কেস অফ ম্যাচিওর সেল, প্ল্যান্ট সেল। প্রাইমারি ওয়ালে থিন থাকবে, কিন্তু সেকেন্ডারি সেল ওয়াল এসে যাওয়া মানে কি? সেল ওয়ালটা মেনলি ডেথ কম্পোনেন্ট গুলো ডিপোজিশন হতে শুরু করবে, তাহলে সে আর ডিভাইড কন্ডিশনে যাবে। সেল ডিভিশন, তার মানে লিখে নাও তিনটে ফেজ অফ প্ল্যান্ট সেলে। একটা হচ্ছে কি? সেল ডিভিশন,
সেল ইলংগেশন, এন্ড ফাইনালি কি হবে, সেল ম্যাচুরেশন। বা এটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন, ম্যাচুরেশন অর ডিফারেন্সিয়েশন। সেটা আলাদা কেস, সেটা আলাদা কেস, ডিফারেন্সিয়েশন, বুঝেছো? ডিফারেন্সিয়েশন মানে কি, সে সেলটা ডিফারেন্সিয়েট হয়ে গেল, কি কি কাজ করতে হবে। যেরকম একটা আমি বলি, জাইলেমের মধ্যে থাকা সেলে তার কাজ কি, ট্রান্সপোর্ট করা। পেরেনকাইমা বা স্ক্লেরেনকাইমার মধ্যে থাকা সেলের কাজ কি, তার মেকানিক্যাল সাপোর্ট স্ট্রাকচার প্রোভাইড করা। যদি আমি চলে যাই তোর ইয়ের মধ্যে, ফ্লোয়েমের মধ্যে, সেলগুলোর কাজ হবে কি, ট্রান্সপোর্ট অফ ফুড। তার মানে যেমন যেমন কাজ তেমন তেমন তারা কি করছে, ডিফারেন্সিয়েট করছে। এই ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ। মাথায় ঢুকলো? তো তোকে যদি বলা হয় স্যার প্রাইমারি সেল ওয়াল কোন স্টেজে পাবো, স্যার প্রাইমারি সেল ওয়াল নন মানে একেবারে মানে শুধুই প্রাইমারি সেল ওয়াল পাবো কোন স্টেজে, এটা হচ্ছে সেল ডিভিশন স্টেজে পাবো। আর সেল যখন ইলংগেশন হচ্ছে তখন পাবো। সেলটা যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন চলে আসবে কি, সেকেন্ডারি সেল ওয়াল। ক্লিয়ার হলো? এই দেখো, ইজ এবল টু গ্রো, মানে কেবল অফ গ্রোথ। প্রাইমারি সেল ওয়াল কখন পাবো, সেল যখন ডিভাইড কন্ডিশনে আছে তখন প্রাইমারি সেল ওয়াল পাবো। আচ্ছা, হুইচ গ্রাজুয়ালি দেখো diminishes as cell mature and secondary cell wall is formed। আস্তে আস্তে গ্রাজুয়ালি কি হবে, যখন সেল ম্যাচিওর হয়ে যাবে তখন সেকেন্ডারি সেল ওয়াল ফর্ম হবে এবং ঠিক হয়ে যাবে অন দ্য ইনার টুয়ার্ডস দ্য মেমব্রেন, সাইড ওয়াল। ইনার থেকে টুয়ার্ডস দ্য মেমব্রেন, কোন মেমব্রেন, টুয়ার্ডস দ্য সেল মেমব্রেন দিকে যাবে। Middle lamella is the layer mainly calcium pectate holds the or glue the different neighboring cell together। এই যে সেই মিডল ল্যামেলা, মাঝখানে ডটেড 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 স্ট্রাকচার দিয়েছিলাম, ইন বিটুইন টু ইনার, ইন বিটুইন টু প্রাইমারি সেল ওয়াল, সেটা কি করে, একটা ডটেড ডটেড স্ট্রাকচার দিয়েছিলাম যেটা গ্লুর মতো কাজ করে, দুটো সেলকে অ্যাটাচমেন্ট করতে হেল্প করে। সেটার নাম হচ্ছে মিডল ল্যামেলা। এই মিডল ল্যামেলার মধ্যে কি থাকে, ক্যালসিয়াম পেকটেট। ভেরি ইম্পর্টেন্ট এই টার্মিনোলজিটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম পেকটেট বলতে পারে কোন ইনঅর্গানিক ম্যাটেরিয়াল থাকছে, দ্যাট ইজ ক্যালসিয়াম পেকটেট। সো দ্য সেল ওয়াল এন্ড মিডল ল্যামেলা মে বি ট্রাভার্সড বাই দ্য প্লাজমোডেসমাটা, যেটা আমি ছবি এঁকেছিলাম, সেল ওয়াল আর সেল মেমব্রেনের মাঝখান দিয়ে একটা তীর চলে গেছিল, প্লাজমোডেসমাটা। মেবি মানে কি, সব প্ল্যান্ট সেলে থাকবে না, ম্যাক্সিমাম প্ল্যান্ট সেলেই থাকে, কারণ ট্রান্সপোর্ট করতে। ওই জন্য মেবি কথাটা ইউজ করেছে। হুইচ কানেক্ট টু দ্য সাইটোপ্লাজম টু দ্য নেইবারিং সেল, একটা সেলের সাথে আরেকটা সেলের সাইটোপ্লাজমে কানেক্ট করেছে প্লাজমোডেসমাটা। ইনস্টিড অফ প্লাজমোডেসমাটা অ্যানিমেলে কি থাকছে, ডেসমোজোম। ক্লিয়ার সেল ওয়াল। আর সেল ওয়ালের বেসিক কনসেপ্ট যদি আমরা জিস্ট করে ফেলি, যে সেল ওয়াল একটা রিজিড স্ট্রাকচার, ডিফারেন্ট অর্গানিজমের সেল ওয়াল কম্পোজিশন ডিফারেন্ট। ব্যাকটেরিয়া গেলে পেপটাইডোগ্লাইকেন, ফাঙ্গাস গেলে ফাঙ্গাল কাইটিন, সেল ওয়াল যদি প্ল্যান্টের হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এইসব পাবো। যদি আমরা চলে যাই অ্যালগি, অ্যালগিতে এক ধরনের কি, ম্যারেন্স, গ্যালাকটেন্স, ক্যালসিয়াম কার্বনেট মিনারেল ফর্মে পাবো, এছাড়া সেলুলোজ পাবো। তাহলে কম্পোজিশন ক্লিয়ার হয়ে গেল। বলো। প্রাইমারি কন্ডিশনে লিভিং হবে, যখন সেকেন্ডারি ফর্মে ঢুকে যাবে তখন নন লিভিং রিজিড হয়ে যাবে। নন লিভিং বলছে কেন, কারণ সেল ওয়াল সেকেন্ডারি সেল ওয়ালে তো একটা আসতেই হবে। একটা সেল ওয়াল যখন প্রাইমারি সেল ওয়ালে গেল, তার মানে সেলটা জাস্ট ডিভাইড করলো। যদি ডিভাইড করতে হলে সেলটাকে তো লিভিং থাকতে হবে, সেল ওয়ালটা। সেল ওয়াল যদি লিভিং না থাকতো সেটা ডিভিশন করতে পারতো না, তাই না? সেল ওয়াল তো সেই জন্য ইনিশিয়ালি তাকে লিভিং থাকতেই হবে। তারপরে সে যখন সেলটা ম্যাচিওর, তুই যখন জন্মেছিস তবে মরতে হবে, দ্যাট ইজ ট্রু। তার মানে একটা সেল যখন ডিভিশন করলো তাকে ম্যাচিওর হতেই হবে। এবার অ্যাক্সিডেন্টাল ডেথ আলাদা ইস্যু, কিন্তু তাকে ম্যাচিওর হতে হবে, দিলে সে ডিফারেন্সিয়েশন করে ফাংশন করতে পারে। কারণ ডিভাইডিং কন্ডিশনে সেল তো ফাংশন করতে পারে না। তার এম হচ্ছে ম্যাচিওর হবে, আর ম্যাচিওর হলে যখন সেল ওয়াল হচ্ছে কম্প্যাক্ট তৈরি হবে, সেটা ডেথ। কিন্তু যখন ডিভাইডিং কন্ডিশনে থাকে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। এই জন্য তো বললাম যে ডিভিশনের তিনটে ফেজ, মানে লাইফের তিনটে ফেজ, একটা সেল ডিভিশন, একটা সেল এলংগেশন, একটা সেল ম্যাচুরেশন। ম্যাচুরেশন স্টেজে যদি প্লাজমা, যদি সেল ওয়াল বলি, সেটা ডেথ। মাথায় ঢুকলো? প্রাইমারি সেল ওয়াল হচ্ছে যখন সেল ডিভিশন কন্ডিশনে থাকে, তখন প্রাইমারি সেল ওয়াল। নইলে সেলটা ডিভাইড করে দুটো ভাগে ভাগ হতে পারতো না। বুঝেছো? তো সেল ওয়াল ক্লিয়ার হয়ে গেল। তার মানে তিনটে লেয়ার থাকছে, ইনার মোস্ট লেয়ারের নাম কি থাকছে, সেকেন্ডারি সেল ওয়াল।
মিডল লেয়ারের নাম কি? প্রাইমারি সেল ওয়াল। ইনার লেয়ারের নাম কি, মানে আউটার লেয়ারের নাম কি? মিডল লেয়ার। ব্যাস, এইটুকু করতে হবে। আর মেকানিক্যাল সাপোর্ট এন্ড এগুলো তো ব্যারিয়ার হিসেবে কাজ করছে, এগুলো তো করে নিলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এন্ডো মেমব্রেন সিস্টেম। এন্ডো মেমব্রেন সিস্টেম, দেখ এটা খুব ইন্টারেস্টিং, ভালো করে শিখতে হবে। এখান থেকে কোশ্চেন এই বছর এসছে। এই জিইআরএল কমপ্লেক্স যেটা বললাম, আগে আমরা পড়ে ফেলবো, তারপরে এই কোশ্চেন পেপারে যাবো, তোমরা পারো কিনা দেখো। চল, কমপ্লেক্সটার নাম হচ্ছে জিইআরএল। জি স্ট্যান্ড ফর গলগি, ই স্ট্যান্ড ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল ফর লাইসোজোম। এই গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড লাইসোজোম, এরা একসাথে কাজ করে, বুঝলি? এরা একসাথে কাজ করে পুরো সেলের মধ্যে। তার জন্য এই তিনটে সেল অর্গানলিকে একসাথে আমরা কি বলি? জিইআরএল সিস্টেম বা গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম সিস্টেম। গার্ল সিস্টেম, মহিলা সিস্টেম নয়, কিন্তু ওটা আলাদা জিনিস। এর সাথে আর একটা সেল, আর একটা কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য ভ্যাকুয়াম। এই চারটে জিনিসকে বলা হয় এন্ডোমেমব্রেন। ওয়াই এন্ডোমেমব্রেন? দেখ, একটা সেল, তো এই সেলের ভেতরে কে থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটা কম্পার্টমেন্ট ক্রিয়েট করে দিয়েছে, তাহলে এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট হয়ে গেল। এইবার এর চারদিকে এরকম ফোল্ডিং স্ট্রাকচার দিয়ে প্রথমে কি তৈরি হলো? ইয়ার, এন্ডোমেরিকুলাম। তারপরে কি হয়? গলগি বডি, এও একটা কম্পার্টমেন্ট তৈরি করেছে। তার মানে এই যে মেমব্রেন গুলো, এগুলো কি ধরনের মেমব্রেন? এগুলো অল আর দা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন গুলো যদি তুই সেলের উপর থেকে ভাব, উপর থেকে আমরা দেখছি এই ছবিটা, তার মানে দেখ, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, তার মানে এন্ডো মেমব্রেন, সেল মেমব্রেন তো পুরো চারদিকে বেরিয়ার করে রয়েছে, আর ভেতরে এন্ডো মেমব্রেন মানে ভেতরে কিছু মেমব্রেনাস কম্পার্টমেন্ট তৈরি করেছে। গলগি বডি, লাইসোজোম, আর কে বললাম? ভ্যাকিওলস, আর এন্ডোপেনোটিকুলাম। এই কম্পার্টমেন্ট গুলো তৈরি করার জন্য এটাকে আমরা কি বলছি? এন্ডো মেমব্রেন সিস্টেম। মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট বা রাইবোজোম, এগুলোকে আমরা কিন্তু এর মধ্যে ইনক্লুড করছি না। এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট, সেমি ইন্ডিপেন্ডেন্ট পার্ট। এই জন্য এই সিস্টেম গুলোকে কি বলা হয়? এন্ডো মেমব্রেন সিস্টেম। তাহলে এন্ডো মেমব্রেন সিস্টেমের কি কি যদি বলা হয়, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এন্ডো মেমব্রেন সিস্টেম? এই চারটে বলবো: গলগি বডি, এন্ডোমেট্রিকুলাম, লাইসোজোম অ্যালং উইথ ভ্যাকিউলস। কারণ ভ্যাকিউলস গুলো এদের সাথেই কাজ করে, কিভাবে করে এখনই আমরা দেখছি। এইটুকু বুঝতে পারলে? এই জন্য এটাকে আমরা কি বলবো? আমরা এন্ডো মেমব্রেন সিস্টেম। একসাথে আমরা কি বলবো? এন্ডো মেমব্রেন সিস্টেম। ক্লিয়ার? একটা ডায়াগ্রাম ড্র করছি, আঁকতে শুরু করো।
কি একটা বেশি থাকবে? সে থাকতে পারে। হুম। জানি না, করতে বলছে এটা কর। সব অ্যান্সার দেবো, যেটা করছি এটা কর, তারপরে সব অ্যান্সার দেবো। তো আমরা তিনটে জিনিস ভালো করে ডিটেলস আগে শিখবো এবং তারা কিভাবে কাজ করে শিখবো। তো ফার্স্ট অফ অল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখ নামটা হচ্ছে রেটিকিউলাম। রেটিকিউলাম মানে থ্রেড লাইক স্ট্রাকচার হবে, তাই তো? কম্পার্টমেন্ট উইথ থ্রেড লাইক স্ট্রাকচার। এন্ডোপ্লাজমিক কেন? সাইটোপ্লাজমের ভেতরে রয়েছে। সাইটোপ্লাজমের দুটো পার্ট হয়, ভেতরের পার্টটাকে কি বলা হয়? এন্ডোপ্লাজম। পেরিফেরি দিয়ে কি বলা হয়? একটোপ্লাজম। তো যেহেতু ভেতরের দিকে থাকে তাই এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমের থ্রেড লাইক কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেই নাম দেওয়া হয়েছিল কি? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। যেরকম আমরা পড়েছিলাম ক্রোমাটিন রেটিকিউলাম বা নিউক্লিয়ার রেটিকিউলাম বলেছিলাম, তার মানে কি? সেটা নিউক্লিয়াসের মধ্যে ছিল, তাই নিউক্লিয়ার রেটিকিউলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই জন্য নাম হলো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আছেটা কি? এখানে মেনলি তিনটে জিনিস আছে। কি কি আছে? সিস্টার্নি, যেটা কোনো স্যাক লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ সিস্টার্নি। এই স্যাকের মধ্যে এটা হচ্ছে, দেখো এই যে স্যাক লাইক স্ট্রাকচার হলো, এর আবার দুটো ফেজ। এই যে ভেতরে হচ্ছে কি আছে? একটা লুমেন আছে, ইন্ট্রালুমেন স্ট্রাকচার। ইন্টারলুমেন, আর বাইরের দিকে কি এক্সট্রা সেলুলার স্ট্রাকচার, মানে এক্সট্রা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের বাইরের দিকে স্ট্রাকচার আমরা আসবো। তো স্যাকটাকে আমরা কি বলি? সিস্টার্নি। 2 নম্বর কি আছে? টিবিউল। টিবিউল হবে এইগুলো ব্রাঞ্চ যদি হয়ে যায় তখন হচ্ছে টিবিউল। আরেকটা কি হয়? ভেসিকল। ছোট্ট 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 ভেসিকলস থাকে। তার মানে যদি তোকে জিজ্ঞাসা করা হয়, স্যার হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইয়ার, ইয়ার হ্যাজ 3 পার্ট। কি কি পার্ট রয়েছে? সিস্টার্নি। সিস্টার্নি হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার। টিবিউলস, যেটা হচ্ছে ব্রাঞ্চ স্ট্রাকচার। অ্যান্ড ভেসিকলস, যেটা হচ্ছে ছোট্ট ছোট্ট
সার্কুলার ডটেড স্ট্রাকচার যেটা ট্রান্সপোর্টে হেল্প করে। এইটুকু বোঝা গেল। এই যে ইয়ার, এটা দু ধরনের হয়। ইয়ার দু ধরনের হবে। কি কি হবে স্যার? এস ইয়ার, যাকে আমরা কি বলি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা কি হয়, আর ইয়ার, দ্যাট ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে। এই যে এসিআর আর ইয়ার, এর যদি আমরা বেসিক ডিফারেন্স করে ফেলি, কি ডিফারেন্স আসছে দেখ। ডায়াগ্রাম চলে এসো, এই যে ডায়াগ্রাম, যার এই যে এইটা হচ্ছে স্মুথ, কারণ এর কাছে কি কোনো ডটেড স্ট্রাকচার নেই। এই ডটেড স্ট্রাকচার গুলো কি গো, রাইবোজোম, দ্যাট ইজ রাইবোজোম। তার মানে এইটা কি, আর ইয়ার, যার পেরিফেরিতে বডিতে সারফেসে কি থাকবে, রাইবোজোম থাকবে। সে কি হবে, রাফনেস শো করবে। তো রাফ হয়ে যাওয়ার জন্য তার নাম কি হলো, আর ইয়ার। যার পেরিফেরিতে কি থাকবে না, রাইবোজোম থাকবে না, স্মুথ হয়ে যাবে। সিম্পল ব্যাপার। তার মানে আমরা কি বলতে পারি, আর ইয়ার এর জায়গায় কি লিখতে পারি, যে রাইবোজোম প্রেজেন্ট অন the surface of ইয়ার। ইয়ারের সারফেসে রাইবোজোম থাকছে। এখানে কি হবে স্যার, রাইবোজোম নেই, অ্যাবসেন্ট। ক্লিয়ার? 2 নম্বর জিনিস দেখো, যেটা আর ইয়ার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেহেতু তার সারফেসে কি রয়েছে, রাইবোজোম রয়েছে, সো দ্য মেইন ফাংশন ইজ দ্য প্রোটিন সিনথেসিস। ডিউ টু রাফ প্রেজেন্স অফ রাইবোজোম, সো আর ইয়ার এর মেইন ফাংশন কি হবে, প্রোটিন সিনথেসিস। বাট এসিআর এ তো তোর রাইবোজোম নেই। এসিআর কি করবে, লিপিড সিনথেসিস করবে। এই যে আমাদের যখন স্টেরয়েড হরমোন গুলো হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, অল দ্য স্টেরয়েড হরমোন, এই স্টেরয়েড গুলো তৈরি করবে লিপিড স্টেরয়েড, মানে স্টেরয়েড হরমোনের কথা বলা হচ্ছে। এগুলোকে সিনথেসিস করবে এসিআর সিনথেসিস করবে। ক্লিয়ার হলো? চলো, আর কি ডিফারেন্স দেখো। এই যে আর ইয়ার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে ম্যাক্সিমাম কি দেখতে পাচ্ছ, সিস্টার নিশ্চয়ই রয়েছে, দেখেছো স্যাক লাইক স্ট্রাকচার। বাট তুমি এসিআর দেখো ম্যাক্সিমাম ব্রাঞ্চ স্ট্রাকচার দেখতে পাচ্ছ না। তার মানে টিবিউলস বেশি কোথায় থাকবে, আরিয়ার এ হচ্ছে ম্যাক্সিমাম রাইবোজোম গুলো সারফেস ওই সিস্টারনি সারফেসেই করে। হ্যাঁ। তো ম্যাক্সিমাম সিস্টারনি অ্যান্ড ভেরি ফিউ কি থাকবে, টিবিউলস থাকবে। আর এখানে কেসটা কি উল্টো হবে, ম্যাক্সিমাম কি হবে, টিবিউলস হবে, অ্যান্ড ফিউ সিস্টার। মাথায় ঢুকলো? ভেরি গুড। আর একটা পজিশনাল ডিফারেন্স আছে, তুমি একটু লক্ষ্য করো। এই যে আরিয়ার, সেটা কোথায় রয়েছে, পেরিফেরি অফ নিউক্লিয়াস। এন্ড এসিআর দেখ এক্সটেন্ডেড করে গেছে কোন দিকে, টুয়ার্ডস দ্য সেল মেমব্রেন। এটা কি, এটা হচ্ছে সেল মেমব্রেন। তার মানে এসিআরটা কোন দিকে চলে গেছে, এই দিকে চলে এসেছে। আর আরিয়ারটা কোথায় রয়েছে, পেরিফেরি অফ নিউক্লিয়াস। তাহলে এটা একটা বেসিক ডিফারেন্স। চল, তাহলে পজিশনাল ডিফারেন্স যদি বলা হয় কি বলবো, আরিয়ার কোথায় থাকছে, পেরিফেরি অফ নিউক্লিয়াস। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড টুয়ার্ডস দ্য
সাইটোপ্লাজম, সরি, সেল মেমব্রেন। তাহলে এইগুলো হলো বেসিক ডিফারেন্স বিটুইন দা এসিআর এন্ড আরইআর। ক্লিয়ার হলো তো এইটুকু? আচ্ছা, এর পরের গল্পটা কার হচ্ছে গলগি বডি। আমরা আগে সেল অর্গানেল গুলো ক্লিয়ারলি বুঝি, তারপরে তার ইন্টারকানেকশন ফাংশন কি করে বুঝবো, তারপরে ইনসাইডে পড়াটা করবো। সো নেক্সট হচ্ছে গলগি। গলগি বডি বা গলগি কমপ্লেক্সও বলা হয়, হ্যাঁ। ক্যামেলিও গলগি ফার্স্ট ডিসকভার করেছিল গলগি বডি, অ্যাকর্ডিং টু হিজ নেম এটার নাম হয়েছিল গলগি বডি। এই গলগি বডির মধ্যে কি কি থাকে? এখানেও সিস্টার্নি থাকবে, এখানেও ভেসিকলস থাকবে, এখানেও থাকবে ভ্যাকিউলস। ভেসিকলস আর ভ্যাকিউলস এর তফাৎ কিরকম? এই দেখ, এই যে এই লম্বা লম্বা স্ট্রাকচার গুলো দেখছিস তো, এগুলো কি? এই যে লম্বা লম্বা স্যাক লাইক স্ট্রাকচার দেখছিস, এগুলো সব সিস্টার, ঠিক আছে। আর বড় বড় এই যে বল বল স্ট্রাকচার দেখছিস, এগুলো কি? সব ভ্যাকিউলস। আর ছোট্ট ছোট্ট যেগুলো দেখছিস, অন্য কালারে করেছে, সেগুলো সব ভেসিকল। ছোটটা হবে ভেসিকলস, বড়গুলো ভ্যাকিউলস। আর এই লম্বা স্যাক গুলোকে কি বলা হয়? সিস্টার্নি। এখানে কখনো কখনো ব্রাঞ্চ টিবিউলস এর মতো কম পাওয়া যায়, বাট সেটা খুব নেগলিজিবল, সেই জন্য এটাকে আমরা ধরবো না। আমরা মেইনলি তিনটে পার্টে চলে আসবো: সিস্টার্নি, ভেসিকলস এন্ড ভ্যাকিউলস। ক্লিয়ার হলো? ছোট্ট গুলো ভেসিকলস, ভ্যাকিউলস গুলো বড় বড় গুলো। স্যাক এইটা তো, এইটা। আরে এটা তো সিস্টার্নেরই পার্ট, এক্সটেন্ডেড পার্ট। এখান থেকেই তোর ভ্যাকিউলস গুলো তৈরি হচ্ছে, এইটাই পাউচ হয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝেছো? আচ্ছা, এই যে ভ্যাকিউলস, তার মানে এখানে কি কি থাকছে? তিনটে পার্ট, কি বললাম? সিস্টার্নি, টিবিউলস এন্ড ভ্যাকিউলস। আচ্ছা, এই গলগি বডি কিন্তু অ্যাবসেন্ট কাদের? প্ল্যান্টে কিন্তু গলগি বডি থাকে না, ডিকটিওজোম বলা হয়। স্ক্যাটার্ড ফর্মে থাকে, ছড়িয়ে থাকে, ডিকটিওজোম বলা হয়। ওদের সেল ওয়াল ফরমেশনে হেল্প করে। সেল ওয়াল ফরমেশনে ডিকটিওজোম হেল্প করে। যখন সেল ডিভিশন হয়, দুটো সেল ফরমেশন হয়, এই সেল ওয়াল ফরমেশনে কিন্তু গলগি বডি হেল্প করে। গলগি বডি আমাদের সেলের মধ্যে অনেকগুলো কাজ করে। এই গলগি বডি কি করছে? একটা যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি, অ্যামাজন জানিস? অ্যামাজনের কাজ করে, মানে সেলের অ্যামাজন বা ফ্লিপকার্ট কিরকম? অ্যামাজনে যে প্রোডাক্টটা বিক্রি হয়, অ্যামাজন ডাইরেক্ট কিছু প্রোডাক্ট নিজে বিক্রি করে, ম্যাক্সিমাম হচ্ছে অন্যের প্রোডাক্ট বিক্রি করে। ধর তুই একটা আইফোন কিনলি বা ইউফোন কিনলি, আই বা ইউ যে কোনো একটা ফোন কিনলি, তো কিনলে কি হবে? কোনো একটা কোম্পানি বেচে, অ্যামাজন কি করে? তো চারদিকে একটা সুন্দর কভারিং করিয়ে, অ্যামাজনের লোগো লাগিয়ে, ডেলিভারি বয় দিয়ে তোর বাড়িতে পৌঁছে দেয়। এটাই তো ওর কাজ। তার মানে সে কি করলো? প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট, ওটাই ওর মেন কাজ ছিল। এই গলগি বডির কাজও তাই। আর আর কি তৈরি করে? প্রোটিন। এসিআর কি তৈরি করে? লিপিড। এই প্রোটিন আর লিপিড গুলোকে নিয়ে ও কি করলো? সুন্দর করে প্যাকেজ ট্যাকেজ করে দিয়ে প্রজ্ঞানের বাড়িতে ডেলিভারি করে দিল ভেসিকলস দিয়ে। কুরিয়ার বয়টাকে এই ছোট 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 ভেসিকলস গুলো ট্রান্সপোর্ট করে দিল। মাথায় ঢুকলো? তাহলে প্যাকেজিং ইন্ডাস্ট্রি এন্ড ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি কোনটা? গলগি বডি। এই গলগি বডি, এই গলগি বডি আর একটা কাজ করে, কিছু মডিফিকেশন করে। মানে কিরকম? ওয়ার হাউস থেকে চাল এসছে, একটা জায়গা থেকে ডাল এসছে, ও কি করলো? ডাল চাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে দিল, একটা মডিফাইড ভার্সন হয়ে গেল। ওটাতে লাভ বেশি, এন্টারপ্রেনিউর তাই করে। কি হয়? মার্কেটে আলু যারা চাষ করে তারা আলু তোলে, আর যারা বিজনেসম্যান আলুটাকে চিপস বানিয়ে হাওয়া বেচে, সঙ্গে চারটে চিপস দিয়ে দেয়, দাম বেড়ে গেল। 1 কেজি আলুর দাম যদি মার্কেটে 20 টাকা হয়, আর 20 গ্রাম চিপসের দাম 20 টাকা, কত প্রফিট! শুধু ও কি করেছিল, মাঝখানে একটু খিচুড়ি বানানোর মতো বানালো, একটা চিপস বানালো। এই গলগি বডিও তাই করে। কি করে? প্রোটিন নেয় কার থেকে? ইয়ার থেকে আরিয়ার। লিপিড নিল কার থেকে? এসিআর। দুজনকে মিশিয়ে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড এইসব বানালো, মডিফাই করলো, দিয়ে ট্রান্সপোর্ট করলো। তার মানে প্রোটিন মডিফিকেশন কোথায় হবে? গলগি বডিতে। ও নিজে কিছু নতুন প্রোডাক্ট তৈরি করে দিল। বল, তোর কাছ থেকে নিয়েছিল, আরিয়ার কাছ থেকে কি নিয়েছিল? প্রোটিন।
লিপিড নিয়েছিল এশিয়ার কাছ থেকে, দুজন আলাদা প্রোডাক্ট, দুজনকে জুড়ে দিয়ে গ্লাইকোলিপিড বানিয়ে দিল। যা, নতুন একটা প্রোডাক্ট হয়ে গেল, আমি বানিয়েছি, স্ট্যাম্প লোগো লাগিয়ে দিল আমার। বুঝলি, এন্টারপ্রেনিয়ারের কাজ হচ্ছে, বিজনেস করছে। সেটা কিভাবে করছে একটু পরে আসছে। তো গলগি বডি তার মানে ট্রান্সপোর্টে হেল্প করে, গলগি বডি প্যাকেজিং এ হেল্প করছে, গলগি বডি প্রোটিন মডিফিকেশনে হেল্প করছে। এই গলগি বডি থেকে আমাদের যে হিউম্যান বডি, যে মেল বডি আছে, স্পার্ম তৈরি হয়। এই স্পার্মের উপর একটা হেড রিজনে অ্যাক্রোজোম হয়। এই অ্যাক্রোজোমাল ক্যাপ, এই অ্যাক্রোজোমাল ক্যাপ এটাও আসে ফ্রম দ্য গলগি বডি। প্ল্যান্টে গলগি বডি নেই, কিন্তু গলগি বডির অপোজিটে কি ডিক্টিওজোম। ও কি করছে, সেল প্লেট ফরমেশনে হেল্প করছে। সেল প্লেট মানে, সেল প্লেট মানে দুটো সেলের মাঝখান দিয়ে প্লেট তৈরি করে সেল প্ল্যান্টটাকে ভাগ করছে, সেলের সেলটাকে। মানে এইগুলো হচ্ছে সব গলগি বডির কাজ। মাথায় ঢুকলো? আচ্ছা, লাইসোজোমটা একটু পরে বলছি, আমরা এবার ইন্টার ফাংশনে চলে আসি। কি করছে এইটা, এইটা খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝার চেষ্টা কর কি হচ্ছে দেখ। তার মানে এদের সবার লিডারকে, এত কিছু যে কাজ হচ্ছে, প্রোটিন হচ্ছে, স্টেরয়েড হচ্ছে, নিউক্লিয়াস। আমি আগের দিনই বলেছিলাম যে ধর তুই একটা এক পিস মটন খেয়েছিস, তো মটনের মধ্যে কি থাকবে, লট অফ ফ্যাট, ম্যাক্সিমাম প্রোটিন, আর খুব ফিউ অ্যামাউন্ট অফ সুগার। তো ফ্যাট আর প্রোটিনকে ভাঙতে গেলে কি লাগবে, এনজাইম লাগবে। সো ফ্যাট ভাঙতে গেলে লাইপেজ লাগবে, প্রোটিন ভাঙতে গেলে প্রোটিন যেমন পেপসিন ট্রিপসিন এইসব জিনিসপত্র লাগবে। তাহলে সেগুলো আসবে কোথা থেকে? ডিএনএ। এই যে ডিএনএ বসে রয়েছে, এই যে নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস। এবার এইখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা কর, নাহলে আবার বোঝাবো। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থ্রেড লাইক স্ট্রাকচারটা কি? ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন। ওই প্রদীপের মধ্যে থাকা জিন নয়, বসে দিলাম তিনটে উইচ পূরণ করে দেবে এরকম জিন নয়। জিন ইজ আ নিউক্লিওটাইড কোড, এটিজিসি বেস পেয়ার দিয়ে তৈরি। আমরা বায়োমলিকুলার ডিটেইলস পড়বো। ওই জিনগুলো ধর, লাইপেজ তৈরি করার জন্য লাইপেজ এনকোডিং জিন আছে, পেপসিন তৈরি করার জন্য পেপসিন এনকোডিং জিন আছে। তো সেই জিনগুলো কি করবে, ট্রান্সক্রাইব হবে, ট্রান্সক্রাইব হয়ে এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ে যায় কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। ডিএনএ মানে এখানে আমি যদি এটাকে ডিএনএ ভেবে নিই, নিউক্লিয়াসে যদি এটাকে ভেবে নিই ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ কোথায় তৈরি হবে? নিউক্লিয়াসেই হবে। দেন এই আরএনএটা এরকম সরু থ্রেড লাইক স্ট্রাকচার বেরিয়ে আসবে, কোথায় বেরিয়ে আসবে, টুয়ার্ডস দ্য সাইটোপ্লাজম। আরএনএটা বেরিয়ে, আরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, মেসেজ ক্যারি করে নিয়ে আসছে। এই আরএনএটা যখনই সাইটোপ্লাজমে বেরোবে, ওর ঘাটটা চেপে ধরবে কে? কি আর বসে রয়েছে, এই কোথায় যাচ্ছিস তুই, আয় তোর কাজটা শেষ করে যা। ওর কাজটা কি ছিল, মেসেঞ্জার আরএনএ মেসেজ ছিল। ওই মেসেজটাকে ডিকোড করে প্রোটিন সিনথেসিস করে। এই জন্য অলওয়েজ আর ই আর পেরিফেরি অফ নিউক্লিয়াসে বসে থাকে, ফাঁকি দিয়ে যাতে বেরিয়ে না যেতে পারে। বেরোলেই ঘাটটা ধরবে। আর মেসেঞ্জার আরএনএ তৈরি করেছিল কে, নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ। ওই এমআরএনএ আমরা পড়েছি, এমআরএনএ এর কাজ কি, প্রোটিন সিনথেসিস। যেই বেরোবে তখন এই ইআর, তার গায়ে বসে থাকা কি রয়েছে, এই যে রাইবোজোম, এগুলো কি, রাইবোজোম আছে। এই রাইবোজোম কি করবে, প্রোটিন সিনথেসিস করাবে, পলিপেপটাইড তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে দিয়ে। যেই প্রোটিন সিনথেসিস হবে, সেই প্রোটিনটা ভেসিকলস দিয়ে ট্রান্সপোর্ট করে দিবে টুয়ার্ডস দ্য কোন দিকে, গলগির দিকে। মানে ওর এইটুকুই কাজ ছিল, পলিপেপটাইডটা তৈরি করে দাও দিয়ে। পলিজোম নয়, পলিপেপটাইড। পলিজোম মানে হচ্ছে এমআরএনএ এর উপরে রাইবোজোম বসে থাকা অনেকগুলো পলিজোম বা পলিরাইবোজোম বলে। কিন্তু কেন বসে, ভালোবাসে বলে রকে আড্ডা মারতে যায় সেরকম নয়। ওখানে বসছে ফর প্রোটিন সিনথেসিস। মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়। এই প্রোটিন মানে পলিপেপটাইড চেন, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডিতে 20টা ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। হাউ মেনি? 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড আছে। এই 20টা অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর জয়েন করে করে, যেরকম তোর একটা এক্সাম্পল বলি, হিমোগ্লোবিন নাম শুনেছিস তোরা, সার্কুলেশন পড়েছি আমরা। এই যে হিমোগ্লোবিনের, হিমটা কি ছিল, আয়রন, আর গ্লোবিনটা কি ছিল, প্রোটিন। এই যে গ্লোবিন, এখানে দুটো আলফা দুটো বিটা পলিপেপটাইড চেন। এই যে আলফার মধ্যে 141 অ্যামাইনো অ্যাসিড থাকে, বিটার মধ্যে থাকে 146 অ্যামাইনো অ্যাসিড। মানে 141টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আলফা চেন তৈরি হয়,
146 146 দিয়ে তৈরি হচ্ছে কি বিটা। এরকম 4টে পলিপেপটাইড থাকে এবং সেগুলো জয়েন করে একটা গ্লোবিন প্রোটিন তৈরি, বুঝেছো? মানে সেই যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে জুড়ে দেওয়ার কাজটা করে কে? এই রাইবোজোম, প্রোটিন সিনথেসিস। এই জন্য রাইবোজোমকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি। তো প্রোটিন তৈরি হয়ে গেল কোথা থেকে? আরইআর থেকে। এদিকে এসিআর থেকে কি তৈরি হয়েছে? লিপিড আর স্টেরয়েড তৈরি হয়েছে। দুজন তার প্রোডাক্ট কোথায় পাঠিয়ে দেবে? গলগি বডির দিকে। তার ঠিক গলগি বডির দিকে উল্টো দিকে মুখ করে বসে রয়েছে। মানে কিরকম? আমি যদি তোর দিকে মুখ করে বসে থাকি, আমার পেছন সাইডে কে বসে রয়েছে? ইয়ার। ইয়ারের ফ্রন্ট সাইড কোনটা? গলগি বডির পেছন সাইড। বুঝতে পেরেছিস? মানে রুদ্রাক্ষী, তোর পেছন সাইডটা মানে সৌমিলির ফ্রন্ট সাইড, তাই তো? তার মানে সৌমিলি যে প্রোডাক্টটা পাঠাবে সে ডাইরেক্টলি পেছন সাইডে পাঠাবে, তার মানে এটা গলগি বডির একটা ব্যাক সাইড, তাই তো? এই সাইডটা গলগি বডির ব্যাক সাইড। এই সাইডটা কি ধরনের সাইড? কনভেক্স সাইড। এই কনভেক্স সাইডটিকে বলা হয়, এই সাইডটার একটা নাম আছে, একে বলা হয় সিস ফেস। সিস ফেস বা কনভেক্স সাইড, রাইট? সো কনভেক্স সাইডটা হচ্ছে ফর্মিং ফেজ বলা হয়, ফর্মিং ফেজ। কারণ ও কি করছে? যা রিসিভ করছে, কি রিসিভ করছে? প্রোডাক্ট ফ্রম হোয়ার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে এসিআর থেকে আর আরইআর থেকে যে প্রোডাক্টটা আসছে ওটা রিসিভ করছে। রিসিভিং ফেজ বা ফর্মিং ফেজ কোনটা? সিস ফেজ। মাথায় ঢুকলো? নিয়ে এসে কি করবে? তার প্রোডাক্টটাকে কোথায় ঢুকিয়ে দেবে? এই সিস্টার্নির মধ্যে ঢুকিয়ে দেবে। সিস্টার্নি মানে স্যাকের মধ্যে ঢুকিয়ে দেবে। যেই স্যাকের মধ্যে ঢুকিয়ে দেবে, স্যাকের মধ্যে থেকে ওর কাজ শুরু হয়ে যাবে মডিফিকেশন। প্রোটিন মডিফিকেশন না হলে ফাংশন করতে পারে না, বুঝেছো? যত বেশি ফোল্ডিং হবে তত বেশি স্ট্রাকচার ভালো হবে। এই প্রোটিন ফোল্ডিং এন্ড মডিফিকেশন এর মধ্যে হবে, কার মধ্যে? উইথিন দা সিস্টার লুমেন অফ গলগি বডিতে। হয়ে গেল। দেন এই প্রোডাক্টটা চলে আসছে, দেখ এই দিকে কোন ফেজে চলে আসছে? সিস থেকে চলে আসবে ট্রান্স ফেজ। তাহলে সিস ফেজে হচ্ছে ফর্মিং ফেজ, ট্রান্স ফেজ হচ্ছে ম্যাচিউরিং ফেজ। এখানে ম্যাচিউর হচ্ছে, মানে সেই প্রোটিন ফোল্ডিং কমপ্লিট হলো। যেই ম্যাচিউরিং ফেজে আসছে, এইবার সে রেডি টু ট্রান্সপোর্ট। ক্লিয়ার হলো এইটুকু? তার মানে আরইআর পাঠালো প্রোটিন, এসিআর পাঠালো লিপিড। এই দুটো কোন ফেজ দিয়ে অ্যাকসেপ্টেড হলো? সিস ফেজ দিয়ে। সিস ফেজ হচ্ছে ফর্মিং ফেজ, যেটা রিসিভিং ফেজ। আর ট্রান্স ফেজ কি হচ্ছে? ম্যাচিউরিং ফেজ, যেটা ম্যাচিওর করাচ্ছে, যেখানে আফটার হোল্ডিং রেডি। কোনটা? ওই যে প্রোটিন গুলো বা গ্লাইকোপ্রোটিন বা এইসব প্রোটিন গুলো রেডি। তারপর দেখ প্রোটিন গুলোকে ট্রান্সপোর্ট করে দেখ ছোট্ট বলের মধ্যে পাঠিয়ে দিয়েছে না? ভেসিকলস দিয়ে, ভেসিকলস এর মধ্যে লোড করেছে। ভেসিকলস এর চারদিকে একটা প্রোটিন লোড করা হয়েছে, এই প্রোটিনটার নাম হচ্ছে কার্গো প্রোটিন। তোরা শুনে থাকবি, কার্গো ভ্যান হয় বা ডকে, ডকে কার্গো গুলো সব ল্যান্ড করে না, মানে জাহাজ থেকে কার্গো কন্টেনার গুলো, না মানে কার্গো মানে হচ্ছে ট্রান্সপোর্ট করে। এই কার্গো প্রোটিন গুলো চারদিকে বাইন্ড করে দেয়, কার চারদিকে? ভেসিকলস এর চারদিকে। মানে এই ভেসিকলস এখন নাও রেডি টু ট্রান্সপোর্ট। এইবার ভেসিকলসটা চলে এলো সেল মেমব্রেনের দিকে। সেল মেমব্রেনে যখনই আসছে, যেখানে সেখানে ভেসিকলস কিন্তু তার প্রোডাক্ট রিলিজ করবে না। যেরকম গঙ্গা নদী, তোরা জানিস গঙ্গা নদী জাহাজ ভাসতে ভাসতে যায়, সব জায়গায় কি জাহাজ সাইডে এসে লেগে যায়? লাগে না। কোথায় কোথায় লাগে? যেমন আমাদের এখানে খিদিরপুর ডক রয়েছে, একটু এগিয়ে গেলে হলদিয়ায় ডক রয়েছে। ডক কেন রয়েছে? কারণ ওইখানে ডেপথ অনেক বেশি, যাতে জাহাজটা পাড়ে আসতে পারে। নইলে কি হবে? এই যদি তুই, তোকে আমি বলি তুই হাওড়ার সাইডে মালটা সাইড করে আমি প্রোডাক্টটা নিয়ে নিই, জাহাজ কি হবে? ওইখানে কি আছে? প্রচুর মাটি আছে, আটকে যাবে আর এগোতে পারবে না। এই জন্য ও কোন একটা জায়গায় ডকিং করে যেখানে প্রচুর ডেপথ হয়, যাতে পাড়ে পৌঁছতে পারে। ঠিক তেমন এই যে সেল মেমব্রেনের গায়ে কিছু ডকিং প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে? ডকিং প্রোটিন। এই কার্গো প্রোটিনটা হচ্ছে যতক্ষণ বাইন্ড করবে ততক্ষণে সেটাকে ট্রান্সপোর্ট করাবে। যদি কার্গো প্রোটিন বাইন্ড না করতে পারতো, সে ট্রান্সপোর্ট হতো না। এই কার্গো প্রোটিন বাইন্ড হয়ে গেলে ভেসিকলটা ট্রান্সপোর্ট করবে। ভেসিকলসটা চলে আসবে এই ওয়াল অফ সেল মেমব্রেনের গায়ে। এইবার সে ডকিং সাইডে গিয়ে ডকিং হবে, মানে সব জায়গায় গিয়ে ডিফিউজ হবে না। যেখানে ডকিং প্রোটিন পাবে সে সেখানে জয়েন করবে। জয়েন করে তার প্রোডাক্টটাকে বডির মানে সেলের বাইরে বার করবে। কারণ সেলের বাইরে বার করে দেওয়া মানে সেলটা ধরো একটা ইস্ট্রোজেন তৈরি করছে। ইস্ট্রোজেন আমরা জানি স্টেরয়েড হরমোন। প্রোজেস্টেরন একটা স্টেরয়েড হরমোন, টেস্টোস্টেরন একটা স্টেরয়েড হরমোন। তো সেই স্টেরয়েড হরমোনটা সিনথেসিস হয়েছে, তাহলে সেটাকে বার করতে হবে।
তো এইভাবে সেই প্রোডাক্টটা বার করে ডিফিউশন করে পাঠিয়ে দেবে ব্লাড ভেসেলস। বা তুই ধর একটা এনজাইম তৈরি হয়েছে, তো এনজাইমটাকে ওইভাবে রিলিজ করাবে। আমরা ধর স্যালাইভারি এনজাইম, আমরা জানি স্যালাইভারি অ্যামাইলেজ আছে, তার মানে সেটা স্যালাইভারি গ্ল্যান্ডে তোকে পোর করতে হবে, স্যালাইভারি গ্ল্যান্ড তৈরি যে সেলগুলো সেই সেলগুলো পর্টিকুলার তৈরি করবে। তার মানে এইভাবে তার প্রোডাক্টটা করে। এখানে কি দেখলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গলগি বডি কম্বাইন্ডলি কাজ করলো। এবার লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে এই যে গলগি বডি আমরা বললাম, গলগি বডির আরেকটা কাজ হচ্ছে লাইসোজোমও তৈরি করে। লাইসোজোম ইজ আ সেল অর্গানেলি হুইচ ইজ প্রডিউসড বাই দ্য গলগি বডি। তার মানে আমরা গলগি বডির কাছে লিখে ফেলতে পারি, গলগি বডি অলসো লাইসোজোম প্রোডাকশনও করে। কারণ লাইসোজোম কোথা থেকে তৈরি হবে? ফ্রম দা গলগি বডি। বুঝেছো? দেখ, এই যে ছোট্ট ছোট্ট ভ্যাকিউলস গুলো ছিল, ভেসিকলস গুলো ছিল, এইগুলো ছোট ছোট কি একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। এই মেমব্রেনের মধ্যে এখন লাইসোজোম রেডি। লাইসোজোমটা কি? একটা ছোট্ট ব্যাগ লাইক স্ট্রাকচার, স্যাক লাইক স্ট্রাকচার, যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম, জলের প্রেজেন্সে কাজ করতে পারে। এই হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে, এইটার নাম হচ্ছে প্রাইমারি লাইসোজোম। মানে প্রাইমারি লাইসোজোম কাকে বলে? দ্য লাইসোজোম হুইচ ইজ প্রোডিউসড ফ্রম দ্য ডাইরেক্টলি গলগি বডি, যেটা এখনো কারোর সঙ্গে ফিউজ করে যায়নি। নেট নেটিভ কন্ডিশন বা নেইভ কন্ডিশন যেটাকে বলে, মানে যে লাইসোজোমটা এখনো কোনো ফুড পার্টিকেল বা কোনো প্যাথোজেনের সঙ্গে ফিউজ করেনি, জাস্ট অরিজিনেট করেছে কোথা থেকে? ফ্রম দ্য গলগি বডি, তাকে আমরা বলি প্রাইমারি লাইসোজোম। ক্লিয়ার? বুঝতে পারছো অঙ্কুশ? তাই কি বলা হয়? প্রাইমারি হ্যাঁ স্যার। লাইসোজোম। এদিকে দেখ, সেল মেমব্রেনের ভেতরে কি ঢুকেছে? একটা ফুড পার্টিকেল ঢুকেছে, এটা একটা ফুড পার্টিকেল। এই যে ফুড পার্টিকেল ঢুকেছে, তখন সেল মেমব্রেন দেখ, তার সেল মেমব্রেনটা ভেতর দিকে পাউচ হয়ে ভেতর দিকে ঢুকলো। সেল মেমব্রেনটা যদি পাউচ হয়ে, তার সেল মেমব্রেনটা কি দিল? বেসিক্যালি ধার দিল, নাও আমার কিছু পার্ট নিয়ে তুমি ভেতরে চলে যাও। মানে এইভাবে যদি 10টা ফুড পার্টিকেল ঢোকে, সেল মেমব্রেন ছোট হয়ে যাবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? ধর তোর কাছে একটা লম্বা দড়ি, ধর এইটা লম্বা দড়ি, এইটা লম্বা দড়ি, মানে এইটা হচ্ছে আমার সেলের স্ট্রাকচার। এই হচ্ছে সেলের স্ট্রাকচার। এইবার এইখানে একটা কেউ ঢুকলো, ঢোকার সময় একটা পার্ট আমি তাকে দিয়ে দিলাম ফোল্ডিং করে। তার মানে আমার লেন্থ তো একই ছিল, তার মানে স্ট্রাকচার কি ছোট হবে? এরকম যদি 5টা ফুড পার্টিকেল ঢুকে যায়, তার মানে সেলের স্ট্রাকচার ছোট হয়ে যাবে। তার মানে এক ইমিডিয়েটলি তো কি করতে হবে? সেল মেমব্রেনকে তার ওই ধার দেওয়া জিনিসটা ফেরত দিয়ে যেতে হবে, নইলে তো সেল মেমব্রেন লাইফ টাইম ছোট হয়েছে। ঠিক তেমন, যখনই এই সেল মেমব্রেনটা দেখ ভেতরে ঢুকলো, এটাকে কি বলছে? এন্ডোজোম, বা এটাকে এন্ডোজোম ফুড পার্টিকেল নিয়ে ঢুকেছে। এই এন্ডোজোম প্লাস কোনটা? এই লাইসোজোম দুটো ফিউজ করছে। যেই ফিউজ করলো, এই যে ফিউজ করলো, তার মানে এখন কি লাইসোজোম আর ফুড পার্টিকেল ফিউজ করেছে। এই ফিউজ করা কন্ডিশনটাকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম। তাহলে প্রাইমারি লাইসোজোম আর সেকেন্ডারি লাইসোজোমের ডিফারেন্স কি হলো? প্রাইমারি লাইসোজোম হচ্ছে ফুড পার্টিকেলের সঙ্গে অ্যাটাচড কন্ডিশনে নেই। সেকেন্ডারি লাইসোজোম হচ্ছে ফুড পার্টিকেলের সঙ্গে বা কোনো প্যাথোজেনের সাথে জয়েন্ট কন্ডিশন রয়েছে, অ্যাটাচ করে রয়েছে। দুটো ভ্যারাইটি, এইটুকু ক্লিয়ার হলো? এরপরে এর দুটো অপশন, ইদার ফুড পার্টিকেলটাকে এনজাইম গুলোকে ভেঙে দেবে। কোন এনজাইম? লাইসোজোমের মধ্যে থাকা এনজাইম দিয়ে। লাইসোজোমের মধ্যে থাকা এনজাইম দিয়ে ফুড পার্টিকেলটাকে ভেঙে দিতে পারে, বা নাও ভাঙতে পারে। সবসময় যে ভাঙতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই, ম্যাক্সিমাম সময় ভাঙে। তো যদি ভেঙে দেয়, তখন এটা টুকরো টুকরো হয়ে গেল। টুকরো টুকরো হয়ে গেলে, এখানে একটা স্কিপ করে গেছি, টুকরো টুকরো হয়ে গেলে, এই যে টুকরো টুকরো কন্ডিশনে এই যে কন্ডিশনটা রইলো, মানে ফুড পার্টিকেলটা কি হয়েছে? ভেঙেছে। এই কন্ডিশনটাকে বলা হয় রেসিডুয়াল বডি। এটা কি বলা হয়? রেসিডুয়াল বডি। তার মানে প্রাইমারি লাইসোজোম এলো, প্রাইমারি লাইসোজোম কি করলো? ফুড পার্টিকেলের সঙ্গে জয়েন করলো, তখন হয়ে গেল সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোমের পর সেটা যদি ভেঙে দিতে পারে ফুড পার্টিকেলটাকে, তখন সেটা কি হলো? রেসিডুয়াল বডি। আমি বলেছি যে সব সময় যে ভাঙতে পারবে এর গ্যারান্টি নেই, কখন কোনো ভাঙতেও না পারে। যদি ভাঙতে না পারে, এই কন্ডিশনে থেকে যায়, দেখতে পাচ্ছিস
এইটাকে বলা হয় টারসিয়ারি লাইসোজোম। দ্যাট ইজ টারসিয়ারি লাইসোজোম। এরপর যেটা ভেঙে দিয়েছে, টারসিয়ারি লাইসোজোমটা না লং টাইম থেকে যায় তার মধ্যে সাইটোপ্লাজমে, আর যেটা ভেঙে দিয়েছে সেটা হচ্ছে সেলের বাইরে বার করে দেয়। বুঝলি? হুম। টারসিয়ারি, ARY। কি হলো সৌনভ, তোর বাড়ি দিয়ে কি সাইরেন বেজে গেছে? লাইট ফাইট সব বন্ধ করে বসে গেলি, বুঝেছো? তার মানে প্রাইমারি লাইসোজোম ক্লিয়ার হলো, দ্য লাইসোজোম হুইচ ইজ ডাইরেক্টলি অরিজিনেট ফ্রম দ্য গলগি, যেটা এখনো কোনো ফুড পার্টিকেলের সঙ্গে জয়েন করেনি, সেটা প্রাইমারি লাইসোজোম। যদি ফুড পার্টিকেলের সঙ্গে জয়েন করে যায় তখন তার নাম হয়ে যাচ্ছে কি, সেকেন্ডারি লাইসোজোম। যদি ফুড পার্টিকুলারটাকে ডাইজেস্ট করে দেয় তখন তার নাম হবে রেসিডুয়াল বডিজ। যদি ডাইজেস্ট না করতে পারে, লং টাইম থেকে যায়, টারসিয়ারি। এই রেসিডুয়াল বডি গুলোকে সে কি করে দিচ্ছে, বার করে দিচ্ছে। কেন বার করে দিচ্ছে? ও আসার সময় তো সেল মেমব্রেন ধার নিয়ে এসেছিল, তাহলে তাকে তো সেল মেমব্রেনটা ফেরত দিতে হবে। সেল মেমব্রেন ফেরত দেবে আর প্রোডাক্টটা বাইরে বার করে দেবে। তার লাইসোজোমের গল্পটা বোঝা গেল। এই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল। কেন? কখনো কখনো এই হাইড্রোলাইটিক এনজাইম, এই হাইড্রোলাইটিক এনজাইমের মধ্যে কি থাকে, লাইপেজ, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, এছাড়া একটা ইম্পর্টেন্ট এনজাইম থাকে, খাতায় নোট করবে, যেটা বইতে লেখা নেই, অ্যাসিড ফসফাটেজ। লাইসোজোমের মধ্যে একটা ইম্পর্টেন্ট এনজাইম, বইতে কয়েকটা এনজাইমের নাম আছে, তাছাড়াও অ্যাড করো অ্যাসিড ফসফাটেজ। অ্যাসিড ফসফাটেজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিড ফসফাটেজ এইটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, যেটা থাকছে লাইসোজোমের মধ্যে। এটা মোস্ট অফ দ্য জিনিসকে ডিস্ট্রয় করতে পারে, ভাঙতে পারে, বুঝেছো? এছাড়াও প্রোটিয়েজ, লাইপেজ, এগুলো সব থাকছে। এই যে মানে লাইসোজোমটা, এই লাইসোজোমটা ফুড পার্টিকেলের সাথে যখন তার প্রোডাক্টটা রিলিজ করছে বা কোনো প্যাথোজেনের সাথে রিলিজ করে, তখন কি করে, কখনো কখনো এটা ডাইরেক্টলি সাইটোপ্লাজমে ওপেন হয়ে যায়। তখন সেলটা কি হয়, অটোলাইসিস হয়। অটোলাইসিস মানে নিজেকে নিজে ডিস্ট্রয় করে ফেলে। দ্যাট ইজ নোন এজ সুইসাইডাল। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা কি বলি, সুইসাইডাল ব্যাক অফ দ্য সেল। নিজেকে নিজে ডিস্ট্রয় করে ফেলে, সুইসাইড করে ফেলে, বুঝেছো? এইটুকু বুঝেছো জিআর এর সিস্টেম কি করে কাজ করে? ক্লিয়ার তো সবার? রুদ্রাক্ষী বুঝতে পেরেছিস? আমার তো মনে হয় না বুঝেছিস, তোর তো মন অন্যদিকে ছিল। কোথায় ছিল? সাইরেন কখন বাজবে দেখ। দেখ, আমরা এবার একটু এনসিইআরটি থেকে পড়ি। হুম? দেখ, oil is membranous organelle। membranous organelle মানে কোনটা গো? তাহলে দুটো অর্গানেলি আছে যার কোনো মেমব্রেন নেই। কোন দুটো পড়েছিলাম? রাইবোজোম এন্ড সেন্ট্রোজোম। সো এখানে দেখো, the structure and function of this structure and function of many of these are considered together, that is endomembrane system। Because of their functions and coordinate, তারা কি করে একসাথে কাজ করে, এই জন্য তাদেরকে একসাথে বলা হয়। যেমন একটু আগে দেখলাম সংযুক্তা আর আমাদের সপ্তদ্বীপা টক করে ঘুরে পড়ে সিস্পেস ট্রান্সপেস একদিকে হয়ে গেছে। So the endomembrane system includes কি কি থাকে, this is very important sentence, এটা মাথায় রাখবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম এন্ড ভ্যাকিউল। এই চারটে মিলিয়ে তোর কি হচ্ছে, এন্ডোপ্লাজমিক ক্লিয়ার। বাট since the function of mitochondria, chloroplast, peroxisomes are not coordinate with above compartments, so these are not considered as the part of endomembrane system। তার মানে এখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে। অ্যাসারশন কি দিল, যে পেরোক্সিজম, mitochondria, chloroplast are not part of the endomembrane system। রিজন কিন্তু দিল যে they are not considered, কেন বলা হলো যে they are not coordinate each other, তাহলে দ্যাট ইজ কারেক্ট, সেই জন্য তাকে আমরা এর মধ্যে ফেলছি না। এটুকু বোঝা গেল। এবারে এক একটা করে দেখি। দেখ, ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডি অফ ইউক্যারিওটিক সেল রিভিলস দ্য প্রেজেন্স অফ নেটওয়ার্ক রেটিকুলাম। নেটওয়ার্কস অফ রেটিকুলাম, নেটওয়ার্ক মানে থ্রেড, টাইনি টিবিউলার স্ট্রাকচার
টিবিউলার স্ট্রাকচার মানে কোনগুলোর কথা বলা হচ্ছে? সিস্টার্নের কথা বলা হচ্ছে। অফ সাইটোপ্লাজম দ্যাট কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে সরু 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 থ্রেড লাইক যে টিবিউলার স্ট্রাকচার রয়েছে যাকে বলা হচ্ছে ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? ER divides intracellular space into two distinct components. কি কি? একটা লুমিনাল বা ইনসাইড ইয়ার, একটা এক্সট্রা লুমিনাল বা সাইটোপ্লাজম। তার মানে ওই যে আমরা ছবিটা এঁকেছিলাম, মানে এই ছবিটা দেখ, এইটা কি? এইটা হচ্ছে সিস্টার্ন। সিস্টার্নের ভেতরের স্ট্রাকচারটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে লুমিনাল বা ইনসাইড ইয়ার। লুমিনাল পেজ কোনটা? এইটা। আর এক্সট্রা লুমিনাল পার্ট কোনটা? এইটা। বা এমআরএনএ আসছে এক্সট্রা লুমিনাল পার্ট, কারণ রাইবোজোম সেখানে বসে রয়েছে। ওকে, so the ER often shows the ribosome attached to the outer surface. যদি রাইবোজোম attached থাকে, so endoplasmic reticulum being ribosome on their surface called rough endoplasmic reticulum. তাহলে রাফ কেন হয়েছে? ডিউ টু প্রেজেন্স অফ রাইবোজোম। ইন দ্য অ্যাবসেন্স অফ রাইবোজোম দে অ্যাপিয়ার স্মুথ, তাকে আমরা কি বলছি? SER। ক্লিয়ার? RER frequently observed in the cell actively involved in the protein synthesis. কারণ RER কে প্রোটিন সিনথেসিস কেন বলছি? কারণ রাইবোজোম আছে বলে। এন্ড সিক্রিশন, সিক্রিশন কেন? কারণ ওখানে ছোট ছোট ভেসিকলস ছিল, সেই প্রোডাক্টগুলো ট্রান্সপোর্ট করাচ্ছে। দে আর এক্সটেন্সিভ কন্টিনিউয়াস উইথ আউটার মেমব্রেন, এক্সটেন্সিভ এন্ড কন্টিনিউয়াস উইথ আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারদিকে এক্সটেন্সিভলি কন্টিনিউয়াস মেমব্রেন রয়েছে। এন্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম is major site for synthesis lipids. In animal cells, lipid like steroidal hormones synthesized in ACR. মাথায় ঢুকলো? ACR এর থেকেই স্টেরয়েডাল হরমোন গুলো সিনথেসিস হয়। স্টেরয়েডাল হরমোন মানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, কর্টিসল, এই যে হরমোন গুলো, এগুলো সব ACR থেকে তৈরি হয়। এইটুকু ক্লিয়ার হলো? আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে লুমেন, এটা কিন্তু রিজার্ভয়ার অফ ক্যালসিয়াম আয়ন, সেটা মাথায় রাখবি। এটা ছোট্ট করে নোট করবি, এটা আছে আমাদের পরে পড়তে হবে। যে lumen of ER contains lot of Ca2 plus ion, Ca2 plus ক্যালসিয়াম আয়ন থাকে লুমেনের মধ্যে, বুঝেছো? এই ক্যালসিয়াম আয়ন আমাদের বডিতে অনেক ফাংশন করে, আমরা পরের চ্যাপ্টার গুলো পড়লে এখানে বুঝবো। আমাদের নার্ভ ইম্পালস ট্রান্সফার থেকে শুরু করে সেগুলো সব কাজ করে। ওকে, তার মানে ER সম্বন্ধে এইটুকুই লিখেছে, এইটুকু ক্লিয়ার। চলো গলগি বডি কি বলছে দেখি। গলগি বডিতে কি বলছে? ক্যামেলিও গলগি ফার্স্ট ডিসকভার করেছিল ডেন্স 10 পার্টিকেল near the nucleus, nucleus চারদিকে স্ট্রাকচার। So these are named later the Golgi bodies after him. কেন গলগি বডি বা গলগি কমপ্লেক্স বলে? ক্লিয়ার হলো? They consist of many flat and disc shaped cisternae. এই যে ফ্ল্যাট লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই যে একটা ফ্ল্যাট স্ট্রাকচার, এটা কি বলা হচ্ছে? সিস্টারনি। এই যে এইটা, এটা একটা সিস্টারনি। এই এক একটা ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাট স্যাক লাইক স্ট্রাকচার, এগুলো কি সব? সিস্টারনি। ডিস্ক শেপ অর সিস্টারনি হয়ে গেল, যেটা ডায়ামিটার কত? 0.5 micron to 1 micron. So these are stacked parallel each other and varied number in the cisternae present in the complex. So Golgi complex এই নাম্বার, যে cisternae নাম্বারটা ভ্যারি করে ডিফারেন্ট সেলের মধ্যে, ডিফারেন্ট সেলের জন্য। So Golgi cisternae are concentrically arranged near the nucleus with distinct convex বলেছিলাম দুটো সাইড, একটা কনভেক্স সাইড, একটা কনকেভ সাইড। কনভেক্স সাইড মানে কোনটা? এই যে এইরকম ফুলে থাকা সাইড। আর এই যে এই পার্টের এইটা হচ্ছে কনভেক্স, আর এইটা কি? কনকেভ। এই যে কনভেক্স সাইডটা, তাকে কি বলা হলো? সিস অর ফর্মিং। ক্লিয়ার হলো? এন্ড কনকেভ যে সাইজটা আছে সেটা কি? ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ। তার মানে একটা ম্যাচিউরিং ফেজ সেটা কনকেভ, আর যেটা ফর্মিং ফেজ সেটা কি ছিল? কনভেক্স। And cis and trans phase of organelle entirely different but interconnected. কাজটা interconnected. So Golgi apparatus principally performs the functions of packaging of materials. একটু আগে বলেছিলাম আমাদের সেলের অ্যামাজন বা ফ্লিপকার্ট, it
ডেলিভার্ড ইদার ইন্ট্রাসেলুলার টার্গেটস অর সিক্রেটেড আউটসাইড, সেলের মধ্যে কিছু ট্রান্সফার করতে হেল্প করে বা আউটসাইড সিক্রেটেড হেল্প করে। মেটেরিয়ালস টু বি প্যাকেজড ইন দ্য ফর্মস অফ ভেসিকলস ইয়ার ফিউজ টু দ্য সি স্পেস, ছবি দেখিয়েছিলাম ছোট ছোট ভেসিকলস দিয়ে সি স্পেসে চলে এলো। and Golgi apparatus moves towards the maturing phase, এবার গলগি ভেতর দিয়ে সে কোন দিকে চলে যাবে, towards the trans phase or maturing phase. So this explain why the Golgi apparatus remains close associated with endoplazmic reticulum। তাহলে এখান থেকে কি বুঝলাম যে কেন গলগি বডি অ্যাসোসিয়েট থাকছে আর ইয়ার এর সাথে, কারণ ইয়ার যে প্রোডাক্ট তৈরি করবে ওই প্রোডাক্ট গুলো চলে আসবে কোথায়, গলগি বডি, আর গলগি বডি সেটা কি হবে, ম্যাচিউরিং করবে, ট্রান্সফার করবে। বইটা নিচে নাম কি পড়ছিস না, আগের পাঠ করছিস না, আমি দেখেছি, আমি জানি তুমি পরের পরীক্ষা যেটা দেবে সেটা পড়ছো, আমি যেটা পড়াচ্ছি বুঝছো না, পরের দিন আবার সেটা মুখস্থ করবে, জীবনে মাথায় ঢুকবে না, সারা জীবন কেটে যাবে, কিচ্ছু হবে না। চালাকি করবে, বইতে যেটা পড়ছি বোঝার চেষ্টা করো, ভমিটিং প্রসেসে হবে না, পড়ে ফেললাম এখানে বমি করে ফেললাম। আর এটা মাথায় রাখতে হবে 2 বছর, তো কিছু তো গল্প করে বোঝানোর চেষ্টা করছে, বোঝ না। A number of proteins synthesized by the ribosome on the endoplasmic reticulum are modified in the cisternae of the Golgi apparatus before they released from the transphase। তার মানে কি বললো, যে সিস ফেজ হচ্ছে ফর্মিং ফেজ, যেখানে সে রিসিভ করেছে, রিসিভ করার পর সেটা লুমেন দিয়ে ঢুকে এলো, ঢুকে এসে কোথায় আসবে, ট্রান্সফেজ। ট্রান্সফেজ মানে কোন ফেজে, সেই ম্যাচিউরিং ফেজে আসবে। ম্যাচিউরিং ফেজে আসার সময় সে কি করছে, নিজেকে মডিফাই করে নিচ্ছে। তাহলে মডিফাই কার মধ্যে হলো, লুমেনের মধ্যে, লুমেন অফ সিস্টার, গলগি বডির যে লুমেন ছিল তার মধ্যে সে নিজেকে ম্যাচিওর করলো, এন্ড কোথায় চলে এলো, ট্রান্সফেজ। তার মানে সিস ফেজ আর ট্রান্সফেজ মাথায় রাখবে, সিস ফেজে রিসিভ করছে, নিয়ে যাচ্ছে কোন দিকে, ট্রান্সফেজ। আর যখনই এখান থেকে যে মুভ করছে থ্রু দা স্যাক, তখন সে ম্যাচিওর হয়ে যাচ্ছে। সো গলগি অ্যাপারচার ইজ ইম্পর্টেন্ট সাইট ফরমেশন অফ এই যে গ্লাইকোপ্রোটিনস এন্ড গ্লাইকোলিপিডস। আমি বলেছিলাম যে এরা নিজস্ব কিছু মডিফিকেশন করে নতুন প্রোডাক্ট বানায়। গ্লাইকোপ্রোটিনস মানে প্রোটিন নিয়েছে আর সুগারের সঙ্গে জুড়ে দিয়েছে, গ্লাইকোলিপিডস লিপিড নিয়েছে তার সঙ্গে সুগার জুড়ে দিয়েছে, গ্লাইকোলিপিডস হয়ে গেছে। এইটুকু ক্লিয়ার হলো। চলো, নেক্সট ইজ দ্য লাইসোজোম। লাইসোজোম কি বলছে, দিজ আর দ্য মেমব্রেন বাউন্ড ভেসিকুলার স্ট্রাকচার ফর্মড বাই দ্য প্যাকেজ প্রসেস অফ প্যাকেজিং অফ গলগি অ্যাপারেটাস। তার মানে গলগি অ্যাপারেটাস থেকেই ছোট্ট প্যাকেজ হয়ে একটা সেল মানে অর্গানেলি তৈরি হয়েছে, তার নাম কি, লাইসোজোম। তার লাইসোজোম কোথা থেকে তৈরি হয়, গলগি অ্যাপারেটাস। So these isolated lysosome vesicles have been found in very rich in almost all types of hydrolytic enzymes, যেমন লাইপেজ থাকে, প্রোটিয়েজ থাকে, কার্বোহাইড্রেজ, কার্বোহাইড্রেজ মানে কার্বোহাইড্রেট ভাঙবে, লাইপেজ মানে লিপিড ভাঙবে, প্রোটিয়েজ মানে প্রোটিনেজ ভাঙবে। আর একটা নতুন নাম বলেছিলাম, এখানে লিখে নিচ্ছ নিশ্চয়ই, অ্যাসিড ফসফেটেজ, নোট করেছো তো, অ্যাসিড ফসফেটেজ, রুদ্রাক্ষী লিখেছি সেটা, এটা ম্যাক্সিমাম জিনিস ভেঙে ফেলতে পারে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। অ্যাসিডিক পিএইচ এ কাজ করে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। সো অপটিমালি অ্যাক্টিভ অ্যাসিডিক পিএইচ, এই যে হাইড্রোলাইটিক মানে জলের প্রেজেন্সে কাজ করছে না, অ্যাসিডিক পিএইচ এ কাজ করছে। সো দিস এনজাইমস আর কেপেবল টু ডাইজেস্টিং কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস এন্ড নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে এনজাইম গুলো কাকে কাকে ভাঙতে পারে, কার্বোহাইড্রেট ভাঙতে পারে, কেন, কারণ কার্বোহাইড্রেট আছে। লিপিড ভাঙতে পারে, কেন, লাইপেজ আছে। প্রোটিন ভাঙতে পারে, কেন, প্রোটিয়েজ আছে। এছাড়া নিউক্লিয়েজও থাকে, তাই নিউক্লিক অ্যাসিড ভাঙতে পারে। এদের মেন কাজটা ডাইজেশন করা, ব্রেক করা। সেলের মধ্যে কোনো ফুড পার্টিকেল ঢুকে গেছে, সেলের মধ্যে কোনো প্যাথোজেন ঢুকে গেছে, তাকে ভেঙে দিতে হবে। এই কাজটা কে করে, লাইসোজোম। আর লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ অফ সেল কেন বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। সুইসাইডাল ব্যাগ বলা হয় কেন বলা হয়, কারণ দে পোর দ্য এনজাইম অন দ্য সেল, সেলের মধ্যে এনজাইম গুলো রিলিজ করে দিয়ে সেলটাকে ডিস্ট্রয় করতে পারে।
আচ্ছা, এর পরের পার্টটা হচ্ছে ভ্যাকিউল। তো ভ্যাকিউল ইজ দ্য পার্ট অফ এন্ডোমেমব্রেন সিস্টেম। ভ্যাকিউলে কি বলছে দেখ, ভ্যাকিউল ইজ দ্য মেমব্রেন বাউন্ড স্পেস ফাউন্ড ইন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে থাকা মেমব্রেন বাউন্ড স্পেস। ইট কনসিস্ট ওয়াটার, স্যাপ, এক্সক্রিটরি প্রোডাক্টস এন্ড আদার ম্যাটেরিয়ালস নট ইউজফুল ফর দ্য সেল, যেগুলো সেলের জন্য দরকার পড়ে না সেই সব জিনিস। প্ল্যান্টের ভ্যাকিউল যদি আমি লার্জ হয়, কারণ প্ল্যান্ট হ্যাভ নো ডেফিনেট এক্সক্রিটরি অর্গান। প্ল্যান্ট তাদের এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো, ফুড প্রোডাক্ট গুলো, রিজার্ভ প্রোডাক্ট গুলো কোথায় জমা করে? তো ভ্যাকিউল। অ্যানিমেলদের ক্ষেত্রে ভ্যাকিউল খুব ছোট ছোট মাইনিউট হয়, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কি ডিসপার্স করে বার করে দেওয়া হয়। ভ্যাকিউল ফিল হয়ে গেলে বার করে দেওয়া হচ্ছে। প্ল্যান্ট সেলের তো একটা লাইফ টাইম, সেল ডেথ হয়ে যায় থেকে। So vacuole is bound by the single layer called tonoplast. This is very important. Tonoplast key. What is tonoplast? Tonoplast হচ্ছে the membrane, the outer membrane present in the vacuole. Vacuoles এর চারদিকে যে মেমব্রেনটা থাকে তাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট। কোশ্চেন আসে এখান থেকে, টোনোপ্লাস্ট। ভ্যাকিউলস এর ইম্পর্টেন্ট লাইনটা এটা, টোনোপ্লাস্ট থেকে আসে। স্যার বলো। ভ্যাকিউল মেমব্রেন দাও, তো এই ইউক্যারিওটিক সেলে গ্যাস ভ্যাকিউলস থাকে, তো ওর সেই ভ্যাকিউলস এর যে সেটা হচ্ছে ছোট ছোট কি বলেছিলাম, ইনক্লুশন বডি। ফুড পার্টিকেল কোনো একটা ধর এক্সিডি প্রোডাক্ট তৈরি হয়েছে, ছোট্ট একটু এয়ার বাবল হয়ে থেকে গেছে, মেমব্রেন নেই, ছোট্ট বাবল থেকে গেছে। মানে জল জানিস তো, জলের মধ্যে যদি তুই একটু ভালো করে গুলে দিলে ছোট ছোট দানা 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 এয়ার বাবল ঢুকে বসে থাকে। তো সেই বাবলটা কি মেমব্রেন আছে? মেমব্রেন নেই, ওটা গ্যাস ভ্যাকুয়াম, ওটা মেমব্রেনলেস। কিন্তু কোন সেল স্যাপ দিয়ে চারদিকে বাউন্ড ঘেরা মানে সেটা একটা লিকুইড ভ্যাকুয়াম। বুঝেছো? তো সেল স্যাপ দিয়ে মেমব্রেন থাকলে তখন তাকে ভ্যাকুয়াল বলে। ক্লিয়ার হলো? সো ইন দ্য প্ল্যান্ট সেলস ভ্যাকুয়ালস ক্যান অকুপাই 90% অফ দ্য এরিয়া। প্ল্যান্ট সেলের মধ্যে 90% এরিয়া কে অকুপাই করে নেয়? ভ্যাকুয়ালস। অ্যানিমেল সেল সেই ক্ষেত্রে অনেক ছোট। ইন প্ল্যান্টস টোনোপ্লাস্ট ফেসিলিটেটস দ্য ট্রান্সপোর্ট অফ number of ions and other materials, again concentration gradient. Concentration gradient against করে is very important, that is active transport help করে। Hence the concentration significantly higher in vacuole than the cytoplasm. মানে বলতে চাইছে কি, যে এই হচ্ছে যদি প্ল্যান্ট সেল হয়, প্ল্যান্ট সেলের 90% এরিয়া কি রয়েছে আমার? ভ্যাকুয়াল। আর এই ভ্যাকুয়ালের মধ্যে প্রোডাক্ট জমে 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 কনসেন্ট্রেশন বেড়েছে। তো এর মধ্যে হাই কনসেন্ট্রেশন, আর সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? লো কনসেন্ট্রেশন। কিন্তু সাইটোপ্লাজম থেকে প্রোডাক্ট ঠেলে ঠেলে কোন দিকে দিয়ে আসতে পারে? এই ভ্যাকুয়ালের দিকে দিতে পারে। মানে এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট নিয়ে যাচ্ছে। তার জন্য এটা কি ধরনের ট্রান্সপোর্ট? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। টোনোপ্লাস্ট। হ্যাঁ, বেরোনো থেকে আটকে রেখেছে। এই জন্য এখানে বলেছে, ভালো করে দেখ, বোঝ। In plant, tonoplast facilitate the transport number of ions and other material against the concentration gradient. Against the concentration gradient, তার মানে বেশি দিকে পাঠাচ্ছে ফ্রম কম থেকে। আর টুয়ার্ডস দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? বেশি থেকে কমের দিকে আসে। এগেনস্ট মানে কি? কম থেকে বেশির দিকে যাওয়া। তার মানে ওর মধ্যে তো জমা হচ্ছে। ধর এই ঘরে আমরা 10 জন বসছি, ওই ঘরে 2 জন বসছে, তার মানে ওই ঘরে 2 জন মানে ওখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কম, মানে জেনারেলি ডাইলিউশন বেশি, আর এখানে কনসেন্ট্রেশন বেশি। এইবার যদি দুটোকে একসাথে জায়গায় থাকে, হওয়া উচিত কি ছিল? এইখান থেকে বেরিয়ে ওখানে চলে গেলে ইকুয়াল হতো। কিন্তু এখানে আরো 2 জন 4 জন 5 জন করে ঢোকাচ্ছে, কারণ এখানে স্টোরিং করছে, যেহেতু লার্জ এরিয়া এটা, এখানে স্টোর করে যাচ্ছে ইন ফিউচারের জন্য। ফুড পার্টিকেল গুলো জমাচ্ছে জমাচ্ছে। ইন অ্যামিবা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াম থাকে। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াম তাদের এক্সক্রিশনে হেল্প করে, তাদের অসমোটিক প্রেসার মেনটেন করতে হেল্প করে। ইম্পর্টেন্স ফর অসমো রেগুলেশন। অসমো অ্যামিবা থাকে কোথায়? জলে থাকে। ওয়াটার ওয়াটার বডি থাকে, জলে থাকে। তো এবার জলে থাকলে কি, জলের মধ্যে লিকুইডের বেশি, আর ওর মধ্যে ডেন্স সাইটোপ্লাজম আছে, তার মানে লিকুইড কম, তো জল ঢুকে ফুলে বাস্ট হয়ে যেতে পারে। ওই জন্য এই অসমো রেগুলেশন করিয়ে নেয় কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াম। বুঝেছো? অ্যান্ড এক্সক্রিশন, তার মানে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের কাজ কি হবে? অসমো রেগুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সক্রিশন। ইন মেনি সেলস as in protist, food vacuoles are formed by the engulfing of food particles. একটু আগে আমরা বললাম না, একটা লাইসোজোম ছিল যেটা ফুড পার্টিকেলটাকে ভাঙতে পারলো না। এটা কি ছিল? টার্সিয়ারি লাইসোজোম ছিল।
এবার কখনো কখনো ফুড পার্টিকেল এসে গেছে কিন্তু লাইসোজোমের সঙ্গে ফিউজ করে না, ফুড পার্টিকেলটা রয়ে গেল, সেটি ফুড ভ্যাকুয়ামে থেকে গেল। কথায় ঢুকলো এইটুকু? অনলাইনে বুঝতে পেরেছো? এত দূর মন দিয়ে পড়তে হবে, একবার রিভিশন করো।